You all are welcome to this class. Okay, this class will be a very crucial class. So সবাই একদম শেষ অবধি থাকবে এবং পুরো ডিটেলসে যে টপিকগুলো থেকে আমরা আজকে রিভিশন করব, ঠিক আছে? এবং সেই টপিকগুলো হবে পুরো যে লেটেস্ট পিওয়াইকিউজ দিয়ে রিভিশন, ঠিক আছে? এই ধরনের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এই ধরনের ক্লাসে বিশেষ করে যারা কামিং এক্সামে জেআরএফ এর জন্য এক্সাম দিচ্ছ, ঠিক আছে? তাদের জন্য এই ক্লাসটি বিশেষ করে রাখা হয়েছে, তাদের কথা ভেবেই। এবং কামিং ডেজে প্রত্যেকটা ইউনিট থেকে এই ধরনের টপ এক্সপেক্টেড পিওয়াইকিউজ এর ক্লাস কিন্তু হবে। আজকে আমাদের ক্লাস নাম্বার 1 এই ধরনের টপ এক্সপেক্টেড পিওয়াইকিউজ এর উপর বেস্ট করে। দেখো, রিসেন্টলি যে ধরনের প্রশ্নগুলো আসছে সেই ট্রেন্ড দেখেই পুরো ক্লাসটিকে সেট আপ করা হয়েছে, ঠিক আছে? এবং এই ক্লাসটির শেষে তোমরাও ফিল করতে পারবে এবং এনার্জেটিক ফিল করতে পারবে যে হ্যাঁ, একটা কনফিডেন্স আসছে, ঠিক আছে? কারণ যে টাইপের প্রশ্নগুলো বারবার রিপিট হচ্ছে সেই প্রশ্নগুলোকে এখানে অ্যারেঞ্জ করা হয়েছে। ওকে, দেখো আজকের ক্লাসে আমরা বিশেষ করে লজিক্যাল রিজনিং থেকে যে পার্টটা কমপ্লিট করব সেটা হবে পুরো যেটাকে আমরা ওয়েস্টার্ন বলি, ঠিক আছে? ইন্ডিয়ান লজিক বাদ দিয়ে এই পার্টে আমরা যা যা প্রশ্ন লেটেস্ট এসেছে সেগুলোর উপর বেস্ট করে একটা রিভিশন ক্লাস করছি আমরা এটা, ঠিক আছে? পুরো রিভিশন হয়ে যাবে টপিকগুলো তোমার। আর নেক্সট আবারও একটি ক্লাসে আমরা কি করব, ইন্ডিয়ান লজিকের উপরেও কিন্তু এই ধরনের ক্লাস থাকবে। এরকমই 24 জুন অবধি চলবে ক্লাস, ঠিক আছে? পুরো রিপিট সেশন চলবে যেখানে 30 কোয়েশ্চেন্স, টপ এক্সপেক্টেড 30 কোয়েশ্চেন্স করানো হবে। ওকে, একদম সেগুলো লেটেস্ট পিওয়াইকিউজ এর উপর বেস্ট করে। ওকে, ভেরি ইম্পর্টেন্ট সেশন। আর তোমরা ট্রাই করবে নিজেরা অ্যান্সার দেওয়ার এবং সেই অ্যান্সার কমেন্ট বক্সে লিখবে, ঠিক আছে? এবং যে প্রশ্নের যে অ্যান্সার আমি বলবো তার সঙ্গে ম্যাচ করবে। ওকে, এবং প্রত্যেকটা প্রশ্ন আমরা ডিটেলসে এক্সপ্লেন করব। ওকে, তাহলে তোমার প্রত্যেকটা টপিক কিন্তু সাথে সাথে রিভিশনও হতে থাকবে। ওকে, চলো শুরু করছি। এরপর নেক্সট যে দুটো কামিং ক্লাস আজকে হয়ে যাচ্ছে লজিক্যাল রিজনিং এর উপর এই পার্ট, এটা হচ্ছে পার্ট 1 লজিক্যাল রিজনিং এর। ওকে, পার্ট 1 আমরা সাধারণত ওয়েস্টার্ন পার্ট কমপ্লিট করছি, পার্ট 2 তে আমরা ইন্ডিয়ান লজিকের পার্ট কমপ্লিট করব। ক্লিয়ার? কারণ তাছাড়া তো একটা ক্লাসে অনেক প্রশ্ন হয়ে যাবে, সেই জন্য ইন্ডিয়ান লজিকটাকে বাদ দেওয়া হয়েছে। তো এই লজিক্যাল রিজনিং আলোচনা করে নেওয়ার পরে আমরা নেক্সট যে ক্লাস হবে সেখানে পিপল ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট ডিসকাস করব, তারপরে ইন্ডিয়ান লজিক, ঠিক আছে? দুটো ক্লাস বলে দিয়ে রাখলাম এবং রেগুলার প্রতিদিনই ক্লাস হবে। ওকে, চলো দেখো প্রথম প্রশ্নে এলাম। ফার্স্ট কোয়েশ্চেন আজকের সেশন, ট্রাই করো নিজের অ্যান্সার দেওয়ার, তারপর ম্যাচ করবে অ্যান্সার। ওকে, দেখো কোয়েশ্চেন নাম্বার 1 এ কি বলা হয়েছে, হুইচ among the following is correct in the context of syllogistic rules? ওকে, syllogistic rules accordingly নিচের চারটে অপশনের মধ্যে কারেক্ট কোনটি? অনেকে অ্যান্সার দেওয়া শুরু করেছো, ভেরি গুড। ওকে, এখানে আমরা এই প্রশ্নটির অ্যান্সার জেনে নেওয়ার পর সিলজিস্টিক রুল কি কি রয়েছে এটাও কিন্তু ডিসকাস করে নেব, ঠিক আছে? কি বলেছে অপশন 1 এ, উইথ টু নেগেটিভ প্রিমিসেস এ নেগেটিভ কনক্লুশন ইজ ড্রন। তো এটা কিন্তু পুরোপুরি ভুল। ওকে, কারণ আমরা জানি প্রিমিসেস 1, প্রিমিসেস 2 আর থার্ড যে প্রিমিসেস তাকে আমরা কি বলি, কনক্লুশন বলি। এটা হচ্ছে আর্গুমেন্টের স্ট্রাকচার। ওকে, তাহলে ফার্স্ট প্রিমিসেস যদি নেগেটিভ হয়, সেকেন্ড প্রিমিসেসও যদি নেগেটিভ হয়, তাহলে সেখান থেকে কোনো ধরনের ভ্যালিড কনক্লুশন আসে না।
ক্লিয়ার? এবং সিলোগিস্টিক রুল, তাহলে যদি কোনো রকম কনক্লুশন টানাও হয় তাহলে সেটা কিন্তু ফ্যালাসিয়াস হয়। ওকে, মনে করো নেগেটিভ প্রিমিসেস থেকে নেগেটিভ যদি কনক্লুশন আসে, তখন সেই ক্ষেত্রে এটাকে আমরা কি বলি? এটাকে বলা হয় ফ্যালাসি অফ এক্সক্লুসিভ। ঠিক আছে, এক্সক্লুসিভ ফ্যালাসি বলা হয় তখন সেটাকে। যদি নেগেটিভ প্রিমিসেস দুটোই রয়েছে এবং ওই নেগেটিভ প্রিমিসেস থেকে নেগেটিভ কনক্লুশন এসেছে, তখন সেটাকে ফ্যালাসি অফ এক্সক্লুসিভ বলা হয়। ফার্স্ট পয়েন্ট ক্লিয়ার হলো। এবং ধরে নাও দুটো নেগেটিভ প্রিমিসেস এবং এখান থেকে পজিটিভ কনক্লুশন এলো, তখন এটাকেও ফ্যালাসি বলা হবে। কারণ সিলোগিস্টিক রুলে বলে নেগেটিভ প্রিমিসেস থেকে কোনো ধরনের কনক্লুশন আসবে না, ভ্যালিড কনক্লুশন। নেগেটিভ কনক্লুশন এলে এক্সক্লুসিভ ফ্যালাসি, আর পজিটিভ এলে তখন সেটাকে বলা হয় অ্যাফার্মেটিভ ফ্যালাসি। ঠিক আছে, ফ্রম নেগেটিভ প্রিমিসেস। তাহলে নেগেটিভ প্রিমিসেস থেকে অ্যাফার্মেটিভ কনক্লুশন ড্র করা হয়েছে, এটাকে বলা হবে ফ্যালাসি অফ অ্যাফার্মেটিভ। ঠিক আছে, কারণ অ্যাফার্মেটিভ মানে পজিটিভ কি এসেছে না কনক্লুশন এসেছে। ঠিক আছে, দুটো পয়েন্ট ক্লিয়ার হলো এবং দুটো ফর্মাল ফ্যালাসি এখানে তোমাদের কমপ্লিট হলো। ওকে, সেই জন্য অপশন 1 কিন্তু হচ্ছে না। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা প্রশ্নকে এক্সপ্লেন করব। ঠিক আছে, অপশন 2 এ বলেছে এনি টার্ম ডিস্ট্রিবিউটেড ইন দ্য প্রিমিসেস মাস্ট বি ডিস্ট্রিবিউটেড ইন দ্য কনক্লুশন। ওকে, এটাও নয়। তিনটে টার্ম থাকে আমরা জানি আর্গুমেন্টে, মিডিল টার্ম, মেজর টার্ম, তারপর হচ্ছে মাইনর টার্ম। ওকে, মিডিল টার্ম অনলি প্রিমিসেসে থাকে এবং দুটো প্রিমিসেসের মধ্যে যে কোনো একটি প্রিমিসেসে অ্যাটলিস্ট ওয়ান টাইম ডিস্ট্রিবিউটেড হতে হবে। ওকে, ডিস্ট্রিবিউটেড হতে হবে। ক্লিয়ার? এরপর মেজর এবং মাইনর, এই ক্ষেত্রে কি হয়, কনক্লুশনের পার্টেই, ঠিক আছে, কনক্লুশনের সাবজেক্টের জায়গায় থাকে মাইনর টার্ম এবং প্রেডিকেটের জায়গায় থাকে মেজর টার্ম। ওকে, এবং প্রিমিসেস 2 তে মিডিল টার্ম থাকার সঙ্গে সঙ্গে থাকবে হচ্ছে মাইনর টার্ম, আর ফার্স্ট প্রিমিসেসে মিডিল টার্মের সঙ্গে সঙ্গে যে কোনো পজিশন হতে পারে, সেটা সাবজেক্ট প্রেডিকেট যে কোনো পজিশন হতে পারে, সেখানে থাকে হচ্ছে মেজর টার্ম। ঠিক আছে, সেই জন্য ফার্স্ট প্রিমিসেসকে মেজর প্রিমিসেস বলা হয়। ওকে, এবং সেকেন্ড প্রিমিসেসকে মাইনর প্রিমিসেস বলা হয়। ওকে, কারণ মিডিল টার্ম তো কমন, এবং মিডিল টার্ম ছাড়াও যে টার্ম থাকে সেই টার্ম দিয়ে বলা হয় হচ্ছে ফার্স্ট প্রিমিসেস এবং সেকেন্ড প্রিমিসেসের নাম। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। তাহলে মিডিল টার্মের ক্ষেত্রে তো আমরা বললাম কি রুল থাকে সিলোগিস্টিক, না যে কোনো মিডিল টার্ম হচ্ছে দুটো প্রিমিসেসে থাকে, তো দুটো প্রিমিসেসের মধ্যে যে কোনো একটা প্রিমিসেসে জাস্ট একবার কি করতে হয় না ডিস্ট্রিবিউটেড হতে হয়। ঠিক আছে, বাট মাইনর এবং মেজরের ক্ষেত্রে এই কন্ডিশনটা যেন না আসে। প্রিমিসেস এবং কনক্লুশন যদি বলি, তাহলে এখানে থাকছে ডিস্ট্রিবিউটেড এবং আনডিস্ট্রিবিউটেড থাকছে প্রিমিসেসে। ঠিক আছে, এটা হচ্ছে ইনভ্যালিড। ওকে, এটা যেন কন্ডিশনটা না দাঁড়ায়, প্রিমিসেসে আনডিস্ট্রিবিউটেড এবং কনক্লুশনে গিয়ে ডিস্ট্রিবিউটেড। ঠিক আছে, এটা হলে তখন সেটা ইলিসিট মাইনর অথবা ইলিসিট মেজর ফ্যালাসি তৈরি হয়। ওকে, তাহলে কি বলেছে এখানে 2 অপশনে, এনি টার্ম ডিস্ট্রিবিউটেড ইন দ্য প্রিমিসেস মাস্ট বি ডিস্ট্রিবিউটেড ইন দ্য কনক্লুশন, এটা রুল নয় অ্যাকচুয়ালি। ঠিক আছে, রুল হচ্ছে এটা। ঠিক আছে, যে টার্ম কনক্লুশনে ডিস্ট্রিবিউটেড সেটাকে কি হতে হবে, প্রিমিসেসে ডিস্ট্রিবিউটেড থাকতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে রুল। এটা উল্টোটা বলেছিল, সেই জন্য হচ্ছে না। থার্ড অপশনে কি বলেছে, মিডিল টার্ম মাস্ট বি ডিস্ট্রিবিউটেড
ইন বোথ প্রিমিসেসে নয় অ্যাকচুয়ালি, অ্যাটলিস্ট ওয়ান টাইম ডিস্ট্রিবিউটেড হতে হয় ইন এনি প্রিমিসেস। ঠিক আছে, দুটো প্রিমিসেসের মধ্যে যে কোনো একটি প্রিমিসেসে হতে হবে হচ্ছে ডিস্ট্রিবিউটেড, ওয়ান টাইম হলেই সেটা ভ্যালিড হয়। 4 কি বলেছে, অপশনে বলেছে সিলোগিস্টিক আর্গুমেন্ট মাস্ট কন্টেন্স 3 টার্মস, ডেফিনেটলি 3 টার্ম, এই যে 3টে টার্ম, মিডিল, মেজর, মাইনর। ওকে, আর পুরো এক্সপ্লেনেশন কমপ্লিট হলো এবং অপশন নাম্বার এখানে 4 কারেক্ট হলো। ঠিক আছে, আরও যদি পড়তে চাও তাহলে ডিটেলস এখানে এক্সপ্লেন করা রয়েছে, যা বলেছি সেগুলো এখানে মেনশন রয়েছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 তে কি বলা হয়েছে, হুইচ among the following are contrary propositions। তাহলে স্কোয়ার অফ অপোজিশন থেকে প্রশ্নটি রয়েছে এবং ভেরি ইম্পর্টেন্ট একটা সেকশন, স্কোয়ার অফ অপোজিশন মাস্ট প্রশ্ন থাকেই কিন্তু একটা, ভালো করে তৈরি করবে। 3 থেকে 4টে টাইপের প্রশ্ন হয়ে থাকে স্কোয়ার অফ অপোজিশন থেকে, পরপর আমরা টাইপগুলোতে আসবো কি কি প্রশ্ন। ঠিক আছে, অনেক প্রশ্নই ছিল বিভিন্ন শিফটে, কিন্তু যে ধরনের প্রশ্নগুলো আসে প্রত্যেকটা একটা একটা টাইপের স্যাম্পল কিন্তু রয়েছে। পুরো লাস্ট অব্দি ক্লাসটা দেখো, তাহলেই বুঝতে পারবে। ঠিক আছে, এবং এই ক্লাসটা যদি পুরোটা দেখে নিয়ে এক্সাম দিতে যাও, এক্সামের হলে তুমি এই ক্লাসটির গুরুত্ব বুঝতে পারবে কিন্তু। ওকে, তাহলে কন্ট্রারি যদি তুমি ড্র করো স্কোয়ার অফ অপোজিশন, তাহলে দেখবে সব থেকে ওপরে থাকে হচ্ছে কন্ট্রারি রিলেশন, তাহলে এ এবং ই। ঠিক আছে, এইভাবে শেপ রয়েছে, এখানে আই, এখানে থাকে ও, পজিশন হয়ে গেল 4টে প্রপোজিশনের। এটা হচ্ছে কন্ট্রারি, এটা হচ্ছে সাব কন্ট্রারি, সাবঅল্টার্ন, আর কর্নার বরাবর হচ্ছে কন্ট্রাডিক্টরি রিলেশন। ওকে, তাহলে কন্ট্রারির কথা বলেছে, এ এবং ই প্রপোজিশনের মধ্যে কন্ট্রারি রিলেশন থাকে। এ প্রপোজিশন আইডেন্টিফাই করতে পারবে অল দেখে, ই প্রপোজিশন আইডেন্টিফাই করতে পারবে নো দেখে। ঠিক আছে, দুটোতেই রয়েছে নো, বাট এর অ্যান্সার কি হবে? স্কোয়ার অফ প্রপোজিশনের রিলেশনে হতে হলে দুটো প্রপোজিশনেরই সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, এই দুটো টার্ম কি হতে হবে না, সেম হতে হবে। তাহলে এটা পোয়েটস, এটা হচ্ছে ড্রিমার্স, তাহলে এটা হচ্ছে পোয়েট, এটা হচ্ছে ড্রিমার্স, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট সেম থাকবে, সেই ধরনের প্রপোজিশনের মধ্যে থাকবে স্কোয়ার অফ অপোজিশনের 4টে রিলেশন। কি কি রয়েছে 4টে রিলেশন? কন্ট্রারি, সাব কন্ট্রারি, সাবঅল্টার্ন বা ওটাকে করেসপন্ডিংও বলা হয়, অ্যান্ড হচ্ছে কন্ট্রাডিক্টরি, 4টে রিলেশন। তাহলে এর কোড কি হবে, কারেক্ট কোড কি হবে? এ অ্যান্ড ই, অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার। ওকে, এই হচ্ছে দেখো এখানে ফিগার দেওয়া আছে 4টে প্রপোজিশন, এ এবং ই এর মধ্যে কন্ট্রারি, আই এবং ও এর মধ্যে হচ্ছে সাব কন্ট্রারি, এ এবং আই এর মধ্যে সাবঅল্টার্ন, ই এবং ও এর মধ্যে সাবঅল্টার্ন, বাকি ক্রস বা কর্নার বরাবর যা রয়েছে কন্ট্রাডিক্টরি রিলেশন থাকে, যেমন এ এবং ও এর সঙ্গে, আই এবং ই এর সঙ্গে। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 3। কি বলা হয়েছে এখানে, আইডেন্টিফাই দ্য কারেক্ট কোড অন দ্য বেসিস অফ দ্য ফলোইং আর্গুমেন্ট। এটা হচ্ছে প্রিমিসেস 1, প্রিমিসেস 2, আর এটা হচ্ছে কনক্লুশন, কারণ এখানে দেয়ারফর দেওয়া আছে কনক্লুশন। এটা এখানে আমাদের মোড অ্যান্ড ফিগার আইডেন্টিফাই করতে হবে। ওকে, দেখো মোড হচ্ছে টাইপ অফ প্রপোজিশন, টাইপ অফ প্রপোজিশন। কি কি টাইপের প্রপোজিশন রয়েছে? এ সাম অ্যান্ড পজিটিভ সেন্স, মানে আই, এটাও সাম অ্যান্ড পজিটিভ সেন্স, দ্যাট মিনস আই। তাহলে যে টাইপের প্রপোজিশনগুলো আমরা পেলাম সেগুলোকে একসঙ্গে লেখো, এটাই হচ্ছে মোড। ওকে, মোড আইডেন্টিফাই করা ভেরি সহজ। ওকে,
এরপর হচ্ছে আমাদের ফিগার আইডেন্টিফাই করতে হবে। এখানে দেখো দুটোতে এ আই আই রয়েছে, তার মানে কি ফার্স্ট ফিগার বা থার্ড ফিগার হবে। ওকে, দেখো ফিগার আমরা আইডেন্টিফাই করি কিভাবে। ফিগার আইডেন্টিফাই করার জন্য মিডিল টার্ম রোল প্লে করে, বা মিডিল টার্মকে দিয়েই আমরা ফিগার আইডেন্টিফাই করতে পারি। এবং মিডিল টার্ম বোথ প্রিমিসেসে কমন টার্ম হচ্ছে, ঠিক আছে, মানে দুটো প্রিমিসেসে যে টার্ম কমন থাকে সেটাই অ্যাকচুয়ালি মিডিল টার্ম। তাহলে কি কমন রয়েছে? অ্যাক্টর, ঠিক আছে, তাহলে অ্যাক্টর হচ্ছে মিডিল টার্ম, অ্যাক্টর হলো মিডিল টার্ম। এবং দুটোরই পজিশন দেখো সাবজেক্টের জায়গায় রয়েছে, ঠিক আছে। আমি যদি বলি অল এস ইজ ই, এটা হচ্ছে এ টাইপের প্রপোজিশন। ওকে, তাহলে এটাকে বলা হয় কোয়ান্টিফায়ার, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে কপুলা, এন্ড এটা হচ্ছে প্রেডিকেট। ক্যাটাগরিক্যাল প্রপোজিশনের চারটে পার্ট। ওকে, কি কি? কোয়ান্টিফায়ার মানে যে বলে দিচ্ছে আর কি, কোয়ান্টিটি বলে দিচ্ছে একটা ক্যাটাগরিক্যাল প্রপোজিশন, সেটা ইউনিভার্সাল নাকি পার্টিকুলার। ইউনিভার্সাল হচ্ছে অল অ্যান্ড নো, মানে এ টাইপ অ্যান্ড ই টাইপ, এটা হচ্ছে ইউনিভার্সাল, সাথে সাথে একটু রিভিশনও হয়ে যাবে। আর পার্টিকুলার বলা হয় সাম থাকবে, পজিটিভ সেন্স অ্যান্ড সাম হচ্ছে নেগেটিভ সেন্স, দুটোই পার্টিকুলার টাইপ অফ প্রপোজিশন। তাহলে কি কি হবে? আই অ্যান্ড ও, এই দুটো প্রপোজিশন হচ্ছে পার্টিকুলার প্রপোজিশন। ওকে, তাহলে এখানে আমরা দেখছি দুবারই সাবজেক্টের জায়গায় রয়েছে অ্যাক্টর, আর এই অ্যাক্টর হচ্ছে মিডিল টার্ম। মিডিল টার্ম আমাদের ফিগার আইডেন্টিফাই করতে হেল্প করে। ওকে, আর রয়েছে সাবজেক্টে, আর আদার টার্ম রয়েছে এদিকে, তার মানে প্রেডিকেটে। মিডিল টার্ম সাবজেক্টে রয়েছে দুটোই প্রিমিসেসে, আর ফার্স্ট প্রিমিসেসে থাকবে হচ্ছে মেজর টার্ম, যেটাকে আমরা পি বলি, আর সেকেন্ড প্রিমিসেসে থাকবে মাইনর টার্ম। ওকে, এবং সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেটে মাইনর অ্যান্ড মেজর ফিক্স থাকে কনক্লুশন, ঠিক আছে। কনক্লুশনের সাবজেক্টের জায়গায় মাইনর টার্ম থাকে, আর কনক্লুশনের প্রেডিকেটের জায়গায় থাকে মেজর টার্ম। এরকম ফিগার আসছে, ঠিক আছে। এটাকে আমরা কি বলি? ওপেন ব্রেকেট, ঠিক আছে, ওপেন ব্রেকেট। এই ওপেন ব্রেকেট হয়ে যায় থার্ড ফিগার, ঠিক আছে। থার্ড ফিগার হচ্ছে ওপেন ব্রেকেট। তাহলে অ্যান্সার হবে আমাদের অপশন নাম্বার 3। মোড হচ্ছে এ টাইপ, আই টাইপ অ্যান্ড আই টাইপ, তাহলে একসঙ্গে লিখলে এ আই আই, এটা হচ্ছে মোড। অ্যান্ড ফিগার হচ্ছে মিডিল টার্মের যে পজিশন সেগুলোকে কানেক্ট করবে, কানেক্ট করে ফিগারটা কেমন তৈরি হচ্ছে। যদি মনে করো উল্টো জেড তৈরি হয়, উল্টো জেড তৈরি মানে কি? প্রিমিসেস 1 অ্যান্ড প্রিমিসেস 2, প্রিমিসেস 1 এ সাবজেক্টের জায়গায়, প্রিমিসেস 2 তে প্রেডিকেটের জায়গায় যদি থাকে, এটা হচ্ছে ফার্স্ট ফিগার, ঠিক আছে, ফার্স্ট ফিগার। যদি প্রিমিসেস 1 এবং প্রিমিসেস 2 বোথ কেসে দেখা যাচ্ছে প্রেডিকেট টার্মে রয়েছে মিডিল টার্ম, তখন ফিগারটা দেখতে হবে এরকম। এখানে থাকবে মেজর টার্ম, এখানে থাকবে মাইনর টার্ম, ঠিক আছে, মেজর টার্ম মাইনর টার্ম। ওকে, ফার্স্ট প্রিমিসেসে মেজর টার্ম থাকে মিডিল টার্মের সাথে, আর সেকেন্ড প্রিমিসেসে মাইনর টার্ম থাকে মিডিল টার্মের সঙ্গে, ঠিক আছে। তো এইভাবে ফিগার আউট করবে। যদি ক্লোজ ব্র্যাকেট হয় সেটা সেকেন্ড ফিগার। ওকে, থার্ড ফিগার কেমন হয়? মিডিল টার্ম থাকবে সাবজেক্টে, প্রিমিসেস 1 অ্যান্ড প্রিমিসেস 2 তে। ওকে, এইভাবে এটা হচ্ছে থার্ড ফিগার।
ওপেন ব্রেকেট। ফোর্থ ফিগার সোজা জেড, ফার্স্ট প্রিমিসেসে প্রেডিকেটের জায়গায় মিডল টার্ম এবং সেকেন্ড প্রিমিসেসে সাবজেক্টের জায়গায় মিডল টার্ম। বিশেষ করে মিডল টার্মগুলোকে লোকেট করতে পারলেই তোমার ফিগার আইডেন্টিফাই হয়ে যাবে। এটা হচ্ছে ফোর্থ ফিগার। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্নে আসছি। কি করে অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার হয়েছে বুঝতে পেরেছো। ফিগার এই চারটে যে ড্র করলাম, ফার্স্ট ফিগার উল্টো জেড, ক্লোজ ব্রেকেট সেকেন্ড ফিগার, ওপেন ব্রেকেট থার্ড ফিগার, জেড হচ্ছে ফোর্থ ফিগার। এইভাবে ট্রিক্স ধরে মনে রাখবে এবং পজিশন হচ্ছে মিডল টার্মের। মিডল টার্মের পজিশনের রেসপেক্টে আমরা ফিগার আইডেন্টিফাই করব। ঠিক আছে? আর মোড বলে দিলাম, কম্বিনেশন অফ টাইপ অফ প্রপোজিশন। ঠিক আছে? প্রিমিসেস 1 এ কি টাইপ রয়েছে, প্রিমিসেস 2 তে কি টাইপ রয়েছে, আর কনক্লুশন কি টাইপ রয়েছে প্রপোজিশন, সেগুলোকে একসঙ্গে করে দিলেই সেটা মোড হয়ে যায়। ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কোয়েশ্চেন নাম্বার 4 কি বলা হয়েছে কোয়েশ্চেন নাম্বার 4 এ? read the passage and pick the correct clause. Therefore, the name of it called Babel, called the Lord did there confound the language of all the earth. ওকে, এরকম টাইপের একটা জাস্ট প্যাসেজ দেওয়া আছে। ঠিক আছে? আর এখানে 5টি পয়েন্ট দেওয়া রয়েছে এই প্যাসেজ রিলেটেড, আর এখান থেকে আমাদের কারেক্ট কোড সিলেক্ট করতে হবে। ওকে, তো দেখো এখানে যেটা লেখা রয়েছে, প্রথমে দেয়ারফর দিয়ে শুরু করেছে। ঠিক আছে? এটাকে কি আর্গুমেন্ট বলবে? ডেফিনেটলি বলবে না, কারণ আর্গুমেন্ট দেয়ারফর দিয়ে শুরু হয় না। ক্লিয়ার? ইট ইজ অ্যান এক্সপ্লেনেশন। ওকে, হ্যাঁ এক্সপ্লেনেশন হতে পারে কোনো বিষয়ের। দেয়ারফর ইজ এ কনক্লুশন, এটাকে কনক্লুশনও বলতে পারবে না, কারণ কনক্লুশন তখনই দেওয়া হয় যখন কয়েকটা সাপোর্টেড স্টেটমেন্ট রাখা হয় এবং তার উপর বেস করে কনক্লুশন করা হয় কিছু, তাহলে সিও আসবে না। ওকে, দেখো বি আসছে, এ এবং সি আসছে না, তাহলে বি আসছে, এরকম 3টে অপশন রয়েছে, কিন্তু এ আসছে না বলে এই অপশনটি হবে না। ওকে, সি আসছে বলে এই অপশনটি হবে না, সি আসছে বলে এই অপশনটিও হবে না, তাহলে অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার হবে। এটা জাস্ট একটা প্রেজেন্স অফ মাইন্ডের থ্রু থেকে এই প্রশ্নটি কিন্তু সলভ করতে পারবে। ভেরি সিম্পল ছিল। ওকে, লেটেস্ট পিওয়াইকিউজ এর পরে দেয়ারফর দিয়ে কি আর্গুমেন্ট শুরু হয়? ডেফিনেটলি না, প্রিমিসেস থাকবে তারপরে গিয়ে কনক্লুশন থাকবে। এটাই তো আমরা আর্গুমেন্টের স্ট্রাকচার দেখেছি। ওকে, আর কনক্লুশনও ডাইরেক্ট বলে দেওয়া হয়, কিছু স্টেটমেন্টের উপর বেস করে কনক্লুশন করা হয়। ঠিক আছে? অপশন নাম্বার 2 এর কারেক্ট অ্যান্সার হলো। নেক্সট প্রশ্ন দেখো, ডেফিনেশন দেওয়া রয়েছে আর তার ক্যারেক্টারিস্টিক্স। ওকে, স্টিপুলেটিভ ডেফিনেশন বলতে কি বোঝায়? স্টিপুলেটিভ ডেফিনেশন বলতে বোঝায় যেটা অ্যাকচুয়ালি একবারই আমরা কি করি না, ফার্স্ট টাইম শুনি, যেটা আমাদের নলেজে থাকে না, সেরকম যদি কিছু বিষয়কে ইন্ট্রোডিউস করা হয় তখন সেটাকে বলা হয় স্টিপুলেটিভ, যেটা না ফলস না ট্রু। তোমার কাছে প্রথম জানা, তাহলে তুমি কি করে ট্রু নাকি ফলস বলতে পারো? বিকজ ইউ হ্যাভ নো নলেজ। ওকে, তাহলে এটা কানেক্ট হয়ে যাবে 3 এর সঙ্গে। ওকে, ইট ইজ নাইদার একুরেট নর ইনএকুরেট, কিছু বলতে পারবে না যখন। ঠিক আছে? পার্টিকুলার একটা কোনো বিষয় সম্পর্কে, তো সেই ধরনের ডেফিনেশনকে কি বলা হয়? স্টিপুলেটিভ। তো এ 3 এর সঙ্গে ম্যাচ করছে, এরকম দুটো অপশন রয়েছে, বাকিগুলো হবে না। লেক্সিক্যাল ডেফিনেশন বলতে কি বোঝায়? একুরেট মিনিং। ওকে, একদম ডিকশনারি মিনিং, অ্যাজ ইট ইজ যে মিনিং হয়, ঠিক আছে, সেটাকে বলা হয় লেক্সিক্যাল। এটা চলে আসবে, দেখো, ইট রিপোর্টস দ্য মিনিং অফ দ্য ডেফিনেট নাউন।
পার্টিকুলার যা ডেফিনেশন হয় সেটাই যখন বলা হয়, ঠিক আছে। এটা হচ্ছে 4 এর সঙ্গে ম্যাচ করছে। প্রিসিশিং কোনটা? যখন আমরা কি করি, পুরো শর্টে প্রিসাইজ করে কোনো জিনিসকে বলি, টু দা পয়েন্ট, ঠিক আছে, তখন সেটা প্রিসিশিং। তাহলে এটা চলে আসবে, দেখো, দে আর ইউজ টু এলিমিনেট অ্যাম্বিগুইটি, ঠিক আছে, এটা চলে আসবে এখানে। অ্যাম্বিগুইটি যতটা পারি আমরা, ভুল ভ্রান্তি যতটা পারি আমরা সর্ট আউট করে সিম্পলি যখন কি করি, টু দা পয়েন্টে কোনো কিছুকে তুলে ধরি, তখন সেটাকে বলা হয় প্রিসিশিং ডেফিনিশন। ওকে, অ্যান্ড থিওরিটিক্যাল মিনস চলে আসবে 2 এর সঙ্গে, ঠিক আছে। এটা হচ্ছে কোনো থিওরির আন্ডারস্ট্যান্ডিং যখন করছি আমরা, লার্জ আন্ডারস্ট্যান্ডিং অফ এ থিওরি, সেটা থিওরিটিক্যাল হয়ে যাবে। ওকে, অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার হবে তাহলে, যেখানে 3 ম্যাচ করছে, লেক্সিক্যাল হচ্ছে 4 এর সঙ্গে ম্যাচ করছে, প্রিসিশিং 1 এর সঙ্গে ম্যাচ করছে, আর থিওরিটিক্যাল 2 এর সঙ্গে ম্যাচ করছে, ঠিক আছে। অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার। বাকি এখানে ডেফিনেশন করা রয়েছে, দেখো প্রত্যেকটাই। স্টিপুলেটিভ ডেফিনেশন অ্যাসাইন্স এ মিনিং টু এ ওয়ার্ড ফর দ্য ফার্স্ট টাইম, সো ইট ক্যান নট বি ট্রু অর ফলস। যেহেতু তুমি ফার্স্ট টাইম কোনো বিষয় জানতে পারছো, তাহলে এটা ট্রু নাকি ফলস বলতে পারবে না, সেই ধরনের বিষয়কে স্টিপুলেটিভ বলা হয়। লেক্সিক্যাল ডেফিনেশন ডেসক্রাইব হাউ এ ওয়ার্ড ইজ অ্যাকচুয়ালি ইউজড ইন এ ল্যাঙ্গুয়েজ, ডিকশনারি ডেফিনেশন যেটা হয়। ওকে, প্রিসিশিং ডেফিনেশন মেক আনক্লিয়ার টার্মস মোর প্রিসাইজ। ওকে, একাডেমিক বা টেকনিক্যাল কিছু কনটেক্সটে বা লিগেল বিষয়ে কি করা হয়, টু দা পয়েন্ট ইউজ করা হয়। থিওরিটিক্যাল ডিফাইন্স aims to explain nature of something in the context of scientific or philosophical theory. ওকে, যেখানে এক্সপ্লেন করা হচ্ছে কোনো থিওরিকে বা সায়েন্টিফিক থিওরি বা ফিলোসফিক্যাল কিছু থিওরিকে, এটা হচ্ছে থিওরিটিক্যাল ডেফিনেশন। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 6, কি বলা হয়েছে, হুইচ among the following is not a form of fallacy of defective inductive, মানে ফ্যালাসি নয় বলতে হবে কোনগুলো, এখানে কারেক্ট কোড সিলেক্ট করতে হবে, ঠিক আছে, ফ্যালাসি নয় সেটা। ইগনোরেন্স, এটা ফ্যালাসি হয়, আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স। ওকে, কমপ্লেক্স কোয়েশ্চেন, এটা হচ্ছে নয় ফ্যালাসি, বি হবে, বি রয়েছে দুটো অপশনে। এ ফ্যালাসি, ঠিক আছে, কারেক্ট রয়েছে, তার মানে এটা। ফলস কজ, এটা হচ্ছে ফ্যালাসি, ফলস কজ ফ্যালাসি হয়। এসডি জেনারেলাইজেশন ফ্যালাসি হয়। বেগিং দ্য কোয়েশ্চেন, আচ্ছা, এখানে বি এন্ড ই হবে তাহলে কারেক্ট, ঠিক আছে, বি এন্ড ই রয়েছে। এটা ফ্যালাসি নয়, বেগিং দ্য কোয়েশ্চেন এটা ফ্যালাসি নয়, বাকিগুলো ফ্যালাসি আমরা দেখছি। ডিফেক্টিভ ইন্ডাকটিভের উপর বেস্ট করে এগুলো ফ্যালাসি নয়। ওকে, নেক্সট দেখো, হোয়াট অ্যামং দ্য ফলোইং exemplifies extension of a term that is empty, ঠিক আছে। এক্সটেনশন মানে কি? এক্সটেনশন মানে হচ্ছে এক্সাক্ট মিনিং বা লিটারাল মিনিং, ঠিক আছে, বা ডিকশনারি ডেফিনেশন, এটাকে আবার এক্সটেনশনও বলা হয়। আর ইন্টেনশন মানে যেটা ইমোশনাল বা কালচারাল মিনিং, ওকে, সেটা হচ্ছে ইন্টেনশন অফ টার্মস, ঠিক আছে। দুটো মনে রাখবি, এগুলো থেকে প্রশ্ন আসে। দেখো, পেন, বুক, ব্যাগ, এগুলো কি এক একটা এক্সটেনশন অফ টার্মস, ঠিক আছে। বাট এখানে কি বলেছে, এমন এক্সাম্পল যেটা কিনা এমটি মানে নেই আর কি, ঠিক আছে, এক্সটেনশনের মধ্যে আসছে না, এটা কি হবে, গড, ঠিক আছে। অপশন নাম্বার 3 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, when two proposition with same subject and predicate terms agree in quality but differ in quantity are known as, তাহলে এটা স্কয়ার প্রপোজিশনের অ্যানাদার টাইপ অফ কোশ্চেন। কি বলেছে এখানে, সেম সাবজেক্ট এন্ড প্রেডিকেট তো থাকতেই হবে স্কয়ার প্রপোজিশনের রিলেশনে।
তাহলে এখানে কোয়ালিটি সেম রয়েছে, ঠিক আছে, পজিটিভ পজিটিভ, নেগেটিভ তো নেগেটিভ, কোয়ালিটি সেম রয়েছে, কিন্তু কোয়ান্টিটি ডিফারেন্স করছে, ঠিক আছে। এটা কোনটা হবে অ্যান্সার? দেখো কন্ট্রারির ক্ষেত্রে কোন কোন প্রপোজিশনে থাকে রিলেশন এ অ্যান্ড ই, এই দুটো প্রপোজিশনে থাকে। এ হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, তাহলে কোয়ালিটি কি সেম হলো? এগ্রি ইন কোয়ালিটি মানে কি কোয়ালিটি সেম, কোয়ালিটি সেম হবে না এটা। সাব কন্ট্রারিজ থাকে হচ্ছে আই অ্যান্ড ও, পজিটিভ নেগেটিভ, এগেন এটাও হবে না। কন্ট্রাডিক্টরি এ অ্যান্ড ও, পজিটিভ নেগেটিভ, অথবা ই অ্যান্ড আই, নেগেটিভ পজিটিভ, এটাও হবে না, ঠিক আছে। কোয়ালিটি তো সেম নেই। করেসপন্ডিং বা সাব অল্টারনের ক্ষেত্রে যদি দেখো এ অ্যান্ড আই, ই অ্যান্ড ও, এই প্রপোজিশনগুলোর মধ্যে থাকে হচ্ছে করেসপন্ডিং বা সাব অল্টার্ন রিলেশন, পজিটিভ, এটাও পজিটিভ, এটা নেগেটিভ তো এটাও নেগেটিভ, ঠিক আছে। তাহলে এইভাবে সলভ করবে প্রশ্ন যদি এই ধরনের প্রশ্ন দেয়। আগে তোমাকে জানতে হবে চারটে রিলেশনের সঙ্গে যুক্ত রয়েছে সেরকম প্রপোজিশনগুলো কোনগুলো, ঠিক আছে, তারপরে তুমি এর অ্যান্সার দিতে পারবে। ক্লিয়ার? তাহলে দেখো কন্ট্রারিজের ক্ষেত্রে রয়েছে একটা পজিটিভ একটা নেগেটিভ, মানে কোয়ালিটি ডিফার করছে, ঠিক আছে, কোয়ালিটি ডিফার করছে, বাট কোয়ান্টিটি কোয়ান্টিটি সেম রয়েছে, ওকে। আর এটা হচ্ছে ইউনিভার্সাল প্রপোজিশনের মধ্যে, ঠিক আছে, ইউনিভার্সাল টাইপ অফ প্রপোজিশনে যখন কোয়ালিটি সেম থাকছে বাট কোয়ান্টিটির দিক থেকে ডিফার করছে, সরি ভুল বললাম নাকি, কোয়ালিটি ডিফার করছে কোয়ান্টিটি সেম থাকছে, ঠিকই বলেছে। কোয়ালিটি ডিফার করছে একটা পজিটিভ একটা নেগেটিভ, বাট তারা কোয়ান্টিটির দিক থেকে সেম, ইউনিভার্সাল টাইপ, তখন সেটাকে বলা হয় কন্ট্রারিজ রিলেশন। একই রকম এখানেও দেখো পজিটিভ নেগেটিভ, তাহলে কোয়ালিটি কোয়ালিটি কি ডিফার করছে, কোয়ালিটি ডিফার করছে মানে আলাদা আলাদা রয়েছে, বাট কোয়ান্টিটি কোয়ান্টিটি সেম রয়েছে, বাট দুটো পার্টিকুলার প্রপোজিশন, ঠিক আছে। দুটো পার্টিকুলার প্রপোজিশনের মধ্যে যখন কোয়ালিটি সেম থাকে, কোয়ালিটি ডিফার করে বাট কোয়ান্টিটি সেম থাকে, তখন সেটাকে বলা হয় সাব কন্ট্রারিজ, ওকে। এবং কন্ট্রাডিক্টরিতে দেখো পজিটিভ নেগেটিভ রয়েছে বা নেগেটিভ পজিটিভ রয়েছে, একটা ইউনিভার্সাল একটা পার্টিকুলার, একটা ইউনিভার্সাল একটা পার্টিকুলার, বোথ কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি, ঠিক আছে, কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি ডিফার করছে, তখন এটা হয়ে যাবে কন্ট্রাডিক্টরি। কন্ট্রাডিক্টরিতে কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি দুটোই ডিফার করে। করেসপন্ডিং বা সাব অল্টারনে দেখো কোয়ালিটি সেম রয়েছে, পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ, কোয়ালিটি সেম বাট ডিফার ইন কোয়ান্টিটি, কোয়ান্টিটিতে ডিফার করছে, ঠিক আছে, কোয়ান্টিটি, একটা ইউনিভার্সাল একটা পার্টিকুলার, একটা ইউনিভার্সাল একটা পার্টিকুলার, ক্লিয়ার? এইভাবে চারটে প্রপোজিশন মনে রাখবে স্কোয়ার অফ প্রপোজিশন, ওকে। জাস্ট এখানে একটা ফিগার দেওয়া ছিল। নেক্সট প্রশ্ন দেখো, এখানেও সেম ফিগার অ্যান্ড মোড আইডেন্টিফাই করতে হবে। তাহলে কি বলেছি, প্রপোজিশন 1 অ্যান্ড প্রপোজিশন 2, জাস্ট দুটো প্রপোজিশনের মধ্যে যে ওয়ার্ডটি কমন রয়েছে সেটা হয়ে যাবে মিডল টার্ম,
ওকে, আর এই মিডিল টার্ম থেকে তার যে পজিশন সেটা দেখে বলতে পারবে ফিগার, ঠিক আছে। আর মোড হচ্ছে টাইপ অফ প্রপোজিশনগুলো যখন একসঙ্গে লিখবে। দেখো এটা অল রয়েছে, তার মানে এ টাইপ, আবারও অল রয়েছে, এ টাইপ, আবারও অল রয়েছে, মানে এটাও এ টাইপ প্রপোজিশন। এ টাইপ প্রপোজিশন দুবার রয়েছে, থার্ড ফিগার না হয় ফার্স্ট ফিগার হবে, বাকি ওয়ান অ্যান্ড থার্ড অপশন হবে না। কমন কি রয়েছে? সোডিয়াম সল্ট। কিভাবে রয়েছে? ফার্স্ট প্রপোজিশনে সাবজেক্টের জায়গায় রয়েছে এম, এবং সেকেন্ড যে প্রিমিসিস সেখানে দেখো প্রেডিকেটের জায়গায় রয়েছে। সাবজেক্টের জায়গায় তো সব রয়েছে, তাহলে সোডিয়াম সল্ট রয়েছে প্রেডিকেট টার্মের জায়গায়। দুটোকে কানেক্ট করে দাও, তাহলে এরকম টাইপের ফিগারটা লাগছে দেখতে। ওকে, এটা চলে আসবে উল্টো জেড, ফার্স্ট ফিগার। ওকে, উল্টো জেড মানে ফার্স্ট ফিগার। অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? দেখো নেক্সট কোয়েশ্চেন, অ্যান্সার দাও তোমরা। কি হবে এর কারেক্ট অ্যান্সার? কি বলা হয়েছে? হুইচ অফ দ্য ফলোইং আর কারেক্ট ক্লেমস in the light of stipulative definition? ওকে, তো স্টিপুলেটিভ ডেফিনেশন আমরা একটু আগেই পড়েছি, যা আমাদের কাছে কোনো বিষয় যদি ফার্স্ট ইন্ট্রোডিউস হচ্ছে, ঠিক আছে, যার নলেজ আমাদের নেই, ওকে, সেটা ট্রু হবে নাকি ফলস হবে সেটা আমরা তাহলে বলতে পারবো না। এই ধরনের বিষয়কে বোঝো স্টিপুলেটিভ ডেফিনেশন। ওকে, তাহলে এই স্টেটমেন্টে কি বলা হয়েছে? এই স্টিপুলেটিভ ডেফিনেশন ইজ অলওয়েজ আইদার ট্রু অর ফলস। ঠিক আছে, তাহলে এখানে বলে দিয়েছে স্টিপুলেটিভ ডেফিনেশন মানে একটা বিষয় যা ট্রু হতে পারে অথবা ফলসও হতে পারে। তাহলে এটা কি হবে? ডেফিনেটলি হবে না, কারণ আমরা স্টিপুলেটিভ মানে কি বুঝছি? প্রথম টাইম আমরা ফার্স্ট টাইম হচ্ছে যেটাকে শুনছি, ঠিক আছে, কোনো বিষয় হয় না যে প্রথমবার শুনলাম বা জানলাম, তো সেই ক্ষেত্রে আমরা সেটা সঠিক নাকি ভুল সেটা বলতে পারবো না। তার মানে এটা আইদার ট্রু ফলস কি করে হবে? স্টেটমেন্ট এ তার মানে হবে না। স্টেটমেন্ট এ না হলে অপশন নাম্বার 1 অ্যান্সার হতে পারে না। বি তে কি বলেছে? A stipulative definition is a proposal or request or a resolution to use the definitum to mean what is meant by definers. ঠিক আছে, তাহলে প্রথম যখন কোনো কিছু তোমার কাছে অ্যাপ্রোচ করা হয় বা প্রপোজ করা হয় বা তোমাকে জানানো হয়, তখন তোমাকে জাস্ট যে অ্যাকচুয়ালি বলছে, ডিফাইনিং যে করছে আর কি, সে জাস্ট বলবে যে হ্যাঁ এটা ঠিক, ঠিক আছে, তো সেই পারপাসে তোমাকেও ইউজ করতে বলছে, ডেফিনেটলি বি হবে কারেক্ট। ঠিক আছে, a stipulative definition is a proposal or a request or a resolution to use the definitum to mean what is meant by defines. ঠিক আছে, সে যেটা বলছে তোমাকে জাস্ট বলা হয় যে হ্যাঁ এরকম, ফার্স্ট টাইম তুমি শুনছো, তুমি কিন্তু জানো না এটা ট্রু নাকি ফলস। ঠিক আছে, তো বি হবে কারেক্ট। তাহলে বি কারেক্ট হবে, এরকম দুটো অপশন রয়েছে, হয় অপশন 2 না হয় 4 কারেক্ট হবে, অপশন 3 এলিমিনেট হয়ে গেল। সি তে কি বলেছে দেখো? A stipulative definition is informative, not directive. ওকে, তাহলে এটাও বলতে পারবে না, যেহেতু তোমার কাছে সেটা ফার্স্ট টাইম, তাহলে সেটা ইনফরমেটিভ তুমি কি করে বলবে? ওকে, এরপর দেখো ডি তে কি বলেছে? নেমিং দ্য নাম্বার 10 to the power 100 as a Google is stipulative. ডেফিনেটলি এটা স্টিপুলেটিভ। ঠিক আছে, স্টিপুলেটিভ এই কারণেই, কারণ এরকম তোমার নলেজে নেই যে 100 এর 10 এর পাওয়ার 100 মানে কত হবে, এটা তোমার নলেজে নেই। ওকে, বা এটা সাধারণত ইউজ করছো না তুমি, ফার্স্ট টাইম তোমার কাছে, কেউ যদি ইউজ করে তোমার কাছে সেটা ফার্স্ট টাইম, তাহলে এটা স্টিপুলেটিভের মধ্যে আসবে।
বি এন্ড ডি, অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার হবে এর। ওকে, অপশন 3 এই জন্যই হচ্ছে না, কারণ তোমার কাছে যদি প্রথম কোনো বিষয় হয় তাহলে সেটাকে তুমি ইনফরমেটিভ বলে কি করে ভাব, ঠিক আছে, সেই জন্য হচ্ছে না সি। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 11, আইডেন্টিফাই দ্য ফ্যালাসি ইন দ্য ফলোয়িং আর্গুমেন্ট। ফ্যালাসি আইডেন্টিফাই করতে হবে। ওকে, ভেরি ইম্পর্টেন্ট ফ্যালাসির পার্ট, একটা প্রশ্ন কিন্তু পাবে। ওকে, আর প্রত্যেকটা টপিক যেগুলো থেকে বারবার রিপিট হচ্ছে প্রশ্ন, সেই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু এখানে রাখা হয়েছে যাতে তোমাদের নাম্বার পেতে সুবিধা হয়। ওকে, এবং এক্সামের আগে এই ধরনের ক্লাস বরদান সাবিত হয়। চলো, কি বলেছে, এলান ইজ টল, ডার্ক, হ্যান্ডসাম অ্যান্ড হ্যাজ ব্লু আইজ। ঠিক আছে, তাহলে এলান একজন ব্যক্তি ধরো, এবং সেই ব্যক্তির 3-4টে ক্যারেক্টার এখানে দেখানো হচ্ছে, টল, ডার্ক, হ্যান্ডসাম, ব্লু আইজ। এটা ফার্স্ট আর্গুমেন্ট হলো বা স্টেটমেন্ট হলো। সেকেন্ড স্টেটমেন্টে কি বলা হচ্ছে, বিল ইজ অলসো টল, ডার্ক অ্যান্ড হ্যান্ডসাম, এবং আরেকজন ব্যক্তি যার নাম বিল, সেও রয়েছে টল, ডার্ক অ্যান্ড হ্যান্ডসাম। ওকে, তাহলে দেয়ারফোর এখান থেকে কনক্লুশন করা হচ্ছে বিল প্রবাবলি হ্যাজ ব্লু আইজ। ওকে, তো এটা দেখো পুরোপুরি দুজনের মধ্যে কয়েকটা বিষয়ের সিমিলারিটি দেখে, ঠিক আছে, একটা স্পেশাল ক্যারেক্টার যেটা হচ্ছে ব্লু আইজ, এটাকে ড্র করা হচ্ছে কনক্লুশন। ঠিক আছে, এলান অ্যান্ড বিল এদের কয়েকটা সিমিলার ক্যারেক্টারিস্টিক্স দেখেছে। ঠিক আছে, এবং ওই সিমিলারের উপর বেস্ট করে অন্য একটা প্রপার্টি এলানের রয়েছে বলে বিলের থাকবে, যেমন ব্লু আইজ। এটা তো পসিবল নাও হতে পারে। ঠিক আছে, তো এইরকম সিমিলারিটির উপর বেস্ট করে যদি আর্গুমেন্ট করা হয় দুটো বিষয়ের, তখন যে ফ্যালাসি তৈরি হয় সেটাকে বলা হবে অ্যানালজিক্যাল আর্গুমেন্ট। ঠিক আছে, তাহলে এইখানে যেটা রয়েছে আমাদের অপশন নাম্বার 2 এ উইক অ্যানালজি। ঠিক আছে, অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার হবে। সিমিলারিটির উপর বেস্ট করে আর্গুমেন্ট করলে, দুটো বিষয়ের যখন সিমিলারিটির উপর বেস্ট করে আর্গুমেন্ট করা হয় তখন সেটা অ্যানালজিক্যাল আর্গুমেন্ট হয়, এবং সেটা ফ্যালাসিতে দাঁড়ায় উইক অ্যানালজি। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 12, স্কোয়ার অফ অপোজিশনের নেক্সট টাইপ অফ কোয়েশ্চেন, অ্যানাদার টাইপ অফ কোয়েশ্চেন। ঠিক আছে, যেখানে ট্রু ফলসের উপর বেস্ট করে রয়েছে, ট্রুথ টেবিল বা ট্রুথ ফাংশন। কি বলেছে, আই প্রপোজিশন যদি ট্রু হয় তাহলে তার রেজাল্ট কি হতে পারে, আই প্রপোজিশন যদি ফলস হয় তখন তার রেজাল্ট কি হতে পারে, অথবা ও প্রপোজিশন ট্রু হলে তার রেজাল্ট কি হবে। ডিতে বলেছে ও প্রপোজিশন ফলস হলে তার রেজাল্ট কি হবে। রেজাল্ট আমাদের দেখতে হবে পার্টিকুলার প্রপোজিশনের ট্রু ফলস হলে কি হয়। দেখো এই ক্ষেত্রে জাস্ট আমি একটা টেবিল বানাতে বলি সবাইকে, তোমাদের আবার একবার বলে দিয়ে রাখছি, এবং রিভিশন পারপাসে আবার একবার বলে দিচ্ছি যে কিভাবে টেবিলটি তৈরি করতে হয়। ওকে, তো দেখো 4টে প্রপোজিশন রয়েছে, 4টে প্রপোজিশন পরপর এভাবে লিখে নেবে। ওকে, তারপর হচ্ছে কলাম তৈরি করো। ঠিক আছে, এইভাবে 4টে কলাম তৈরি করবে। হয়ে গেল 4টে কলাম। ওকে, 4টে কলাম হলো। এখানে ফার্স্ট কর্নার বরাবর ক্যাপিটাল টি লিখবে, ফলস লিখবে অপোজিট কর্নার বরাবর, দেন উপরে স্মল এফ, স্মল টি, স্মল এফ, স্মল টি, এইভাবে স্মল এফ স্মল টি লিখে নিতে হবে। ঠিক আছে, ফার্স্ট দুটো রোতে, অ্যান্ড নেক্সট দুটো রোতে ইউ লিখতে হবে। ঠিক আছে, ইউ মিনস হচ্ছে আনডিটারমাইন্ড। ঠিক আছে, ক্যাপিটাল টি স্মল টি এর মানে হচ্ছে ট্রু, ক্যাপিটাল এফ স্মল এফ এর মানে হচ্ছে ফলস,
ইউ মিনস হচ্ছে আনডিটারমাইন্ড, মানে বলা যাবে না ট্রু নাকি ফলস। আনডিটারমাইন্ড, ঠিক আছে, আনডিটারমাইন্ড, অনিশ্চিত যেটাকে বলা হয়, ঠিক আছে। তাহলে দেখো আই হচ্ছে, প্রথমে বলে দিয়েছে আই কি না, আই হলো ট্রু। আই প্রপোজিশন কোনটা, এখানে রয়েছে আই প্রপোজিশন। আই প্রপোজিশনের ট্রু বলেছে, তাহলে এই ক্ষেত্রে সবসময় যেটা চেক করবে, যেটা দিয়ে চেক করবে, যেমন ট্রু দিয়ে চেক করছো, তাহলে ক্যাপিটালকে ইন্ডিকেট করতে হবে তখন, ঠিক আছে। চেক করার সময় অলওয়েজ ক্যাপিটাল লেটারকে ইন্ডিকেট করবে, বাট রেজাল্ট যখন দেখবে, রেজাল্ট দেখার সময় সেটা কোনো ম্যাটার করবে না ক্যাপিটাল নাকি স্মল, বাট চেক করার সময় ক্যাপিটালকে ইন্ডিকেট করতে হবে। যেমন এখানে আই প্রপোজিশনকে ট্রু বলেছে, এটা দিয়ে আমরা চেক করব ট্রু দিয়ে, তাহলে এখানে ক্যাপিটাল টি রয়েছে কোথায়, আই এ, ঠিক আছে। আয়ের যে কলাম, আয়ের কলামে ক্যাপিটাল টি রয়েছে কোথায় দেখো, ঠিক আছে, এখানে রয়েছে, এটা লক করলাম। এবং চারপাশে দেখো রেজাল্ট যখন দেখবে, যেখানে ক্যাপিটাল টি পেয়েছো তার পাশে বাকি প্রপোজিশনগুলো কি রয়েছে, এটা হচ্ছে রেজাল্ট। যেমন দেখো এখানে এ প্রপোজিশন আনডিটারমাইন্ড রয়েছে এবং ই প্রপোজিশন ফলস রয়েছে। ওকে, তাহলে এটা ম্যাচ করে যাচ্ছে দেখো দুইয়ের সঙ্গে, দুইয়ের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। ই প্রপোজিশন ফলস, ই প্রপোজিশন ফলস, আর এ প্রপোজিশন হচ্ছে আনডিটারমাইন্ড, এ প্রপোজিশন আনডিটারমাইন্ড, তাহলে দুইয়ের সঙ্গে ম্যাচ করলো। এবার দেখো ফলস বলেছে, আই প্রপোজিশন ফলস, কারণ ফলস মানে কি ক্যাপিটাল এফ কে ইন্ডিকেট করতে হবে আমার চেক করার সময়। তাহলে আই প্রপোজিশনের ক্ষেত্রেই বলছে, তাহলে আই প্রপোজিশন অলরেডি এখানে আমরা দেখেছি, ঠিক আছে। তাহলে এই ঘরেই তোমাকে এই কলামেই দেখতে হবে, ঠিক আছে, এই আয়ের কলামেই দেখতে হবে তোমাকে ক্যাপিটাল এফ কোথায় রয়েছে, দেখো এখানে রয়েছে ক্যাপিটাল এফ। তাহলে রেজাল্ট হিসাবে তোমাকে পাশের যে রোতে আরো পাশে রয়েছে সেগুলো দেখো, এ ই এবং ও তে কি হচ্ছে, এ দেখো ফলস হচ্ছে, ই দেখো ট্রু হচ্ছে, ও দেখো ট্রু হচ্ছে। যদি আই ফলস হয় তাহলে এ ফলস হচ্ছে, ই ট্রু হচ্ছে, ও ট্রু হচ্ছে, তাহলে ম্যাচ করছে আমাদের। এখানে দেখো ম্যাচ করছে এ ফলস ই ট্রু, এটা এ ফলস ই ট্রু, 3 ম্যাচ করছে, ঠিক আছে, 3 ম্যাচ করছে। এর সঙ্গে 2, বি এর সঙ্গে 3, অপশন 4 এ ম্যাচ করছে। বাকি ও দেখো ট্রু, ও ট্রু মানে কি, এখানে ও এর যে কলাম রয়েছে এখানে ক্যাপিটাল টি রয়েছে কোথায় দেখো, ক্যাপিটাল টি রয়েছে এখানে। বাকিগুলো চারপাশে কি রয়েছে দেখো, এ রয়েছে ফলস, ই রয়েছে আনডিটারমাইন্ড, আই রয়েছে আনডিটারমাইন্ড। তখন যদি ও ট্রু হয় তাহলে এ ফলস, ই আনডিটারমাইন্ড, আই আনডিটারমাইন্ড। ওকে, তাহলে এখান থেকে আমরা রেজাল্ট হিসাবে কি বলবো, যদি ও ট্রু হয় তাহলে রেজাল্ট আসছে ই এন্ড আই আনডিটারমাইন্ড, 1 এর সঙ্গে ম্যাচ করছে। ওকে, 1 এর সঙ্গে ম্যাচ করছে। এরপর দেখো ফলস যদি হয়, ও যদি ফলস হয় তাহলে ক্যাপিটাল এফ রয়েছে কোথায়, এখানে, ঠিক আছে, এখানে রয়েছে। তাহলে কি কি হচ্ছে, এ ট্রু হচ্ছে, ই ফলস হচ্ছে, আই ট্রু হচ্ছে। যদি ও ফলস হয় এ ট্রু, ই ফলস, আই ট্রু, এবং এটা দেখো ই ফলস। ওকে, ডি 4 এর সঙ্গে ম্যাচ করে গেল, ই ফলস হচ্ছে। ওকে, ক্লিয়ার, আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 13। এবং এখন রিসেন্টলি আমরা মোড এন্ড ফিগারের উপরে দুটো কোয়েশ্চেন এর আগে সলভ করেছি, ঠিক আছে। সেগুলো অ্যানাদার টাইপ অফ কোয়েশ্চেন ছিল, যেগুলো মোড এন্ড ফিগার থেকে আসছে, বাট এটা হচ্ছে নিউ প্যাটার্নের কোয়েশ্চেন, ঠিক আছে, যেখানে মোড এন্ড ফিগার তোমাকে
বলে দিচ্ছে এবং তার ক্যারেক্টারিস্টিক্স তোমাকে এখানে খুঁজতে হচ্ছে। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার বলতে হবে তোমাকে এই মোড অ্যান্ড ফিগারের রেসপেক্টে। মোড মানে কি? এগুলো অ্যাকচুয়ালি প্রিমিসেসগুলো। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট প্রিমিসেস, এটা হচ্ছে সেকেন্ড প্রিমিসেস, আর এটা হচ্ছে কনক্লুশন। ওকে, আর এখানে থার্ড ফিগার দিয়ে রেখেছে। থার্ড ফিগার মানে কি? থার্ড ফিগার মানে হয়ে যাচ্ছে ওপেন ব্রেকেট। ওপেন ব্রেকেট, ওপেন ব্রেকেট মিনস মিডিল টার্ম রয়েছে বোথ প্রিমিসেসে সাবজেক্টের জায়গায়। সাবজেক্টের জায়গায় রয়েছে মিডিল টার্ম। ঠিক আছে, এটা অলরেডি এক্সপ্লেন করেছি আগে, চারটে ফিগার আমি দেখিয়েছি এবং যে ফিগার বলবে সেই ফিগার তোমাকে ড্র করে নিতে হবে, প্রপোজিশনগুলো লিখতে হবে এইভাবে। আর এটা কনক্লুশন, কনক্লুশন মানে এখানে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেটের জায়গায় মাইনর অ্যান্ড মেজর ফিক্স। আর এগুলোকে শর্টে দেখানো হয় এস অ্যান্ড পি বলে। মাইনরকে এস বলে দেখানো হয়, আর মেজরকে পি বলে দেখানো হয়, আর মিডিল টার্মকে এম বলে দেখা হয়। ঠিক আছে, এম মিডিল টার্ম। ফার্স্ট প্রিমিসেসকে মেজর প্রিমিসেস বলে, যে কোনো জায়গায় মেজর টার্ম থাকে বলে, মিডিল টার্মের সঙ্গে থাকে। ঠিক আছে, এবং সেকেন্ড প্রিমিসেসকে মাইনর প্রিমিসেস বলা হয়, কারণ যে কোনো জায়গায় মাইনর টার্ম থাকে। ক্লিয়ার? তাহলে এখন বলো, এখানে যে ক্যারেক্টারিস্টিক্স গুলো বলেছে সেগুলোকে ম্যাচ করো। এটা হচ্ছে ড্রয়িং। ঠিক আছে, পুরো যে মোড অ্যান্ড ফিগার তোমাকে দেবে এক্সামে, সেটা ড্রয়িং করে নিতে হবে এইভাবে। আরো প্রশ্ন রয়েছে যার থ্রু থেকে তোমার এই কনসেপ্টটা ক্লিয়ার হবে। দেখো, প্রথমে বলেছে আনডিস্ট্রিবিউটেড মিডিল। তাহলে আনডিস্ট্রিবিউটেড মিডিল মানে কি? কখন হয় আনডিস্ট্রিবিউটেড মিডিল? এটা তো ফ্যালাসি একটা। এটা তৈরি হয় কখন? যখন দুটো প্রিমিসেসে একবারও ডিস্ট্রিবিউটেড থাকছে না। ঠিক আছে, তখন কি সেটা হয় আনডিস্ট্রিবিউটেড মিডিল। তো ডিস্ট্রিবিউটেড বিষয়টা কি? দেখো, এই প্রপোজিশনে, এখানে যদি আমরা প্রপোজিশনগুলো লিখি আর এদিকে ডিস্ট্রিবিউটেড বা আনডিস্ট্রিবিউটেড কোন টার্ম রয়েছে। ঠিক আছে, আনডিস্ট্রিবিউটেড এখানে লিখছি। ওকে, আচ্ছা, এটাকে একটু সহজ করে ছোট করে লিখি। ডিস্ট্রিবিউটেড ডি বলছি, আনডিস্ট্রিবিউটেড ইউডি বলছি। ঠিক আছে, তাহলে এই প্রপোজিশনের ক্ষেত্রে সাবজেক্ট ডিস্ট্রিবিউটেড, প্রেডিকেট আনডিস্ট্রিবিউটেড। ওকে, প্রেডিকেট আনডিস্ট্রিবিউটেড। এই প্রপোজিশনে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট বোথ ডিস্ট্রিবিউটেড, আনডিস্ট্রিবিউটেড এখানে কিছু নেই, বোথ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ডিস্ট্রিবিউটেড। আই প্রপোজিশনে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট দুটোই আনডিস্ট্রিবিউটেড, ডিস্ট্রিবিউটেড কোনো টার্ম নেই। ও প্রপোজিশনে প্রেডিকেট টার্ম ডিস্ট্রিবিউটেড। ঠিক আছে, প্রেডিকেট টার্ম ডিস্ট্রিবিউটেড, সাবজেক্ট আনডিস্ট্রিবিউটেড, আনডিস্ট্রিবিউটেড রয়েছে সাবজেক্ট। ক্লিয়ার? এই ছকটি মনে রেখে নেবে। তাহলে দেখো, আনডিস্ট্রিবিউট বলেছে, আনডিস্ট্রিবিউট মানে কি? মিডিল টার্মের কথা বলছে, আনডিস্ট্রিবিউটেড মিডিল। তাহলে মিডিল টার্ম মানে এম। তাহলে এম দেখো, ই প্রপোজিশনে তো বোথ টার্ম ডিস্ট্রিবিউট হয়, তাহলে সেটা সাবজেক্টে থাকুক বা প্রেডিকেটের জায়গায় থাকুক, তাহলে সাবজেক্টের জায়গায় রয়েছে মিডিল টার্ম। ওকে, তার মানে প্রিমিসেস ওয়ানেই ডিস্ট্রিবিউট রয়েছে। আনডিস্ট্রিবিউটেড মিডিল তখনই হয় যদি একবারও না ডিস্ট্রিবিউট হয়। দুটো প্রিমিসেস যদি একবারও না ডিস্ট্রিবিউট হয় তখন সেটা হচ্ছে আনডিস্ট্রিবিউটেড। বাট এখানে তো একবার ডিস্ট্রিবিউট হয়েছে এবং সেকেন্ড প্রিমিসেসও আমরা দেখছি ডিস্ট্রিবিউট হয়েছে, কারণ এই প্রপোজিশনে সাবজেক্টের জায়গায় ডিস্ট্রিবিউট হবে। ওকে, এরপর দেখো, তাহলে এটা হবে না, কারেক্ট আমাদের বলতে হবে কোনটা। এই মডার্ন ফিগারের রেসপেক্টে বলেছে কনক্লুশন ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউটস ইটস সাবজেক্ট টার্ম। কনক্লুশন যে রয়েছে, ও প্রপোজিশন রয়েছে, এখানে নাকি সাবজেক্ট টার্ম ডিস্ট্রিবিউট। সাবজেক্ট টার্ম ডিস্ট্রিবিউট হয় না, হয় না, আনডিস্ট্রিবিউট হয়। ঠিক আছে, সাবজেক্ট টার্ম কি আনডিস্ট্রিবিউট হয়।
তাহলে এটাও হচ্ছে না। এখানে বলেছে সাবজেক্ট ডিস্ট্রিবিউট, কনক্লুশন তো ওটাই, সাবজেক্ট নয়, প্রেডিকেট ডিস্ট্রিবিউট হয়েছে এখানে, ঠিক আছে। থার্ডে কি বলেছে, কমিটস ফ্যালাসি অফ এক্সক্লুসিভ প্রিমিসেস। এক্সক্লুসিভ প্রিমিসেস হয়েছে বলেছে। এক্সক্লুসিভ প্রিমিসেস মানে দুটোই নেগেটিভ, এবং এই দুটো নেগেটিভ প্রিমিসেস থেকে কনক্লুশন নিয়ে আসা হচ্ছে নেগেটিভ, তখন হয় এক্সক্লুসিভ প্রিমিসেস ফ্যালাসি। ওকে, চারে কি বলেছে, তাহলে এটাও আসছে না, কমিটস দ্য এক্সিস্টেন্সিয়াল ফ্যালাসি। ওকে, এক্সিস্টেন্সিয়াল ফ্যালাসিটা কি, ফর্মাল ফ্যালাসির একটা টাইপ। দেখো প্রিমিসেস 1 ইউনিভার্সাল টাইপের, ওকে, ইউনিভার্সাল টাইপের, এবং প্রিমিসেস 2 এটাও ইউনিভার্সাল টাইপ। তাহলে ইউনিভার্সাল টাইপের দুটোই প্রিমিসেস রয়েছে, এ অ্যান্ড ই দুটোই তো ইউনিভার্সাল টাইপ অফ প্রপোজিশন, আর এই ইউনিভার্সাল টাইপ অফ প্রপোজিশন থেকে পার্টিকুলার কনক্লুশন ড্র করা হয়েছে, ও হচ্ছে পার্টিকুলার। তাহলে ইউনিভার্সাল থেকে যখন পার্টিকুলার কনক্লুশন ড্র করা হয় তখন সেটাকে বলা হয় এক্সিস্টেন্সিয়াল ফ্যালাসি। রিসেন্ট এবং লেটেস্ট প্যাটার্নের প্রশ্ন, মোড এন্ড ফিগার থেকে এই ধরনের প্রশ্ন হচ্ছে এবং আগামী দিনেও হবে। বি কেয়ারফুল, এবং আশা করছি বুঝতে পেরেছো কিভাবে প্রশ্নটি সলভ করা হচ্ছে। ওকে, আগে ড্র করে নেবে ফিগার, ঠিক আছে। মোড তো তোমার সামনেই গিভেন রয়েছে, প্রপোজিশনগুলোই হচ্ছে মোড, পরপর বসিয়ে নেবে, তারপর তুমি টেস্ট করবে প্রত্যেকটা অপশন যেমন গিভেন থাকবে সেইভাবে। নেক্সট প্রশ্ন দেখো, আবারও একই রকমের প্রশ্ন রয়েছে, যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্য রাখা হয়েছে। কি করে সলভ করবে কি বললাম, প্রথমে ফিগারকে আইডেন্টিফাই করো। সেকেন্ড ফিগার কেমন হয়, ক্লোজ ব্রেকেট হচ্ছে সেকেন্ড ফিগার, তার মানে বোথ প্রিমিসেসে, প্রিমিসেস 1 এন্ড প্রিমিসেস 2 দুবারই প্রেডিকেটের জায়গায় মিডল টার্ম রয়েছে। ওকে, তো এটা বুঝতে পেরেছো। এখন মোড কি গিভেন রয়েছে, এ আই আই, এটা হচ্ছে কনক্লুশন। প্রিমিসেস 1 প্রিমিসেস 2 দেন কনক্লুশন। কনক্লুশন মানে কি, সাবজেক্ট এন্ড প্রেডিকেট থাকবে, মানে মাইনর টার্ম মেজর টার্ম, এখানে মেজর টার্ম এখানে মাইনর টার্ম। ক্লিয়ার, এইভাবে ড্র করতে হবে জাস্ট, তারপর তুমি এক একটা জাস্টিফাই করো। কি বলেছে, দ্য মিডল টার্ম অ্যাপিয়ার্স অ্যাজ প্রেডিকেট ইন বোথ প্রিমিসেস। ডেফিনেটলি বোথ প্রিমিসেসে মিডল টার্ম কি করছে না, প্রেডিকেটে রয়েছে। ইয়েস, এই স্টেটমেন্ট কারেক্ট। এই স্টেটমেন্ট কারেক্ট রয়েছে একটি অপশনে, অপশন 2 কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 14 এর অপশন 2 কারেক্ট অ্যান্সার হয়ে গেল। এই জন্যই আমি সবসময় বলি, তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে এবং এই ধরনের যে লং কোয়েশ্চেনগুলো রয়েছে না, কোডেড বেসড কোয়েশ্চেন যেগুলোকে বলি আমরা, সেগুলো সহজ হয় সলভ করা। দেখো কত তাড়াতাড়ি সলভ হয়ে গেল, বাট আমরা প্র্যাকটিস করছি, বাকি অপশনগুলো কেন হচ্ছে না বা কেন হচ্ছে এটা আমরা দেখে নেব। ইট কমিটস ফ্যালাসি অফ আনডিস্ট্রিবিউটেড মিডল টার্ম। আনডিস্ট্রিবিউটেড মিডলের কথা বলেছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে যেহেতু এ টাইপ প্রপোজিশন, এবং এ টাইপ প্রপোজিশন হওয়া সত্ত্বেও মিডল টার্ম প্রেডিকেটের জায়গায় রয়েছে, প্রেডিকেট তো আনডিস্ট্রিবিউটেড। ওকে, এবং আই টাইপের প্রপোজিশন হয়েছে সেকেন্ড প্রিমিসেস, এবং এখানেও রয়েছে প্রেডিকেটের জায়গায়, তাহলে এখানেও হয়ে গেল আনডিস্ট্রিবিউটেড মিডল। কারণ এ প্রপোজিশনে সাবজেক্ট ডিস্ট্রিবিউট হয়, আই প্রপোজিশনে বোথ আনডিস্ট্রিবিউটেড হয়, সাবজেক্ট এন্ড প্রেডিকেট বোথ আনডিস্ট্রিবিউটেড, ঠিক আছে। তাহলে প্রেডিকেট এখানে আনডিস্ট্রিবিউট, দুবারই প্রেডিকেটের জায়গায় রয়েছে এবং দুবারই আনডিস্ট্রিবিউটেড রয়েছে। আর মিডল টার্ম যদি একবার না ডিস্ট্রিবিউট হতে পারে, দুটো প্রিমিসেসের মধ্যে যে কোনো একটা প্রিমিসেসে একবার ডিস্ট্রিবিউট হতে হয়, কিন্তু এখানে আমরা দেখছি একবারও ডিস্ট্রিবিউট হয়নি বলে এটা ফ্যালাসি তৈরি করেছে, এবং এই ফ্যালাসিটির নাম হচ্ছে আনডিস্ট্রিবিউটেড মিডল ফ্যালাসি। তার মানে এটা কারেক্ট।
তাহলে এ বি কারেক্ট হয়ে গেল। সিতে বলেছে মিডিল টার্ম ইজ ডিস্ট্রিবিউটেড ইন দ্য মেজর প্রিমিসেস। তাহলে মেজর প্রিমিসেস মানে কি? প্রিমিসেস 1। তাহলে প্রিমিসেস 1 এ কি মিডিল টার্ম ডিস্ট্রিবিউট আছে? না, আনডিস্ট্রিবিউট রয়েছে, হবে না। ডিতে বলেছে ড্রজ নেগেটিভ কনক্লুশন ফ্রম অ্যাফার্মেটিভ প্রিমিসেস। ঠিক আছে, তো অ্যাফার্মেটিভ প্রিমিসেস থেকে কি নেগেটিভ কনক্লুশন ড্র করা হয়েছে? না, এটা পজিটিভ, এটাও পজিটিভ, আইও পজিটিভ। ঠিক আছে, এবং আই পজিটিভ, কনক্লুশন এখানে পজিটিভই রয়েছে, সব পজিটিভ আছে, নেগেটিভের কোনো গল্প নেই। ডি হবে না তার মানে। ইতে কি বলেছে? কনক্লুশন ডিস্ট্রিবিউটস নাইদার অফ ইটস টার্ম। কনক্লুশন কোনো টার্ম ডিস্ট্রিবিউট করেনি, মানে বোথ টার্ম আনডিস্ট্রিবিউট রয়েছে। ডেফিনেটলি আই টাইপ রয়েছে কনক্লুশন, সো বোথ টার্ম আনডিস্ট্রিবিউট রয়েছে, ই কারেক্ট রয়েছে। অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার হলো সেই জন্য। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার হতে পেরেছো। দেখো নেক্সট প্রশ্ন, আবারও একই টাইপের প্রশ্ন রয়েছে, প্র্যাকটিসের জন্য তোমাদের রাখা হয়েছে এরকম 3-4টে প্রশ্ন পরপর। মোড এন্ড ফিগার রয়েছে এটা, তাহলে ফিগার 4 ফিগার রয়েছে, ফোর্থ ফিগার মিন্স সোজা জেড। যেমন তোমরা আলফাবেটে 26 নাম্বারের যে লেটার জেড পড়ো, সেরকমই যদি দেখতে হয় তাহলে সেটা হচ্ছে ফোর্থ ফিগার। ওকে, তাহলে ফার্স্ট যে প্রিমিসেস সেখানে প্রেডিকেটের জায়গায় রয়েছে মিডিল টার্ম, অ্যান্ড সেকেন্ড প্রিমিসেসে সাবজেক্টের জায়গায় রয়েছে মিডিল টার্ম। ক্লিয়ার হতে পেরেছো? ফার্স্ট প্রিমিসেসকে মেজর প্রিমিসেস বলে এবং মাইনর প্রিমিসেস হচ্ছে সেকেন্ড প্রিমিসেস। আর কনক্লুশনের পার্টে সাবজেক্ট এন্ড প্রেডিকেটে মাইনর এন্ড মেজর ফিক্স। ওকে, এরপর চেক করো। 1 এ বলেছে কনক্লুশন ডিস্ট্রিবিউটস নান অফ ইটস টার্ম। তাহলে এটা রয়েছে এ টাইপ প্রপোজিশন, সেকেন্ড প্রিমিসেস রয়েছে ই টাইপ, এটা রয়েছে ই টাইপ, কারণ এ ই রয়েছে মোড। এখানে বোথ টার্ম ডিস্ট্রিবিউট, এখানেও বোথ টার্ম ডিস্ট্রিবিউট, এখানে সাবজেক্ট ডিস্ট্রিবিউট। দেখো তাহলে কি বলেছে? নান অফ ইটস টার্ম ডিস্ট্রিবিউট। এখানে তো বোথ টার্ম ডিস্ট্রিবিউট, তাহলে এটা হবে না। দ্য মিডিল টার্ম ইজ ডিস্ট্রিবিউটেড ইন বোথ প্রিমিসেস। বোথ প্রিমিসেসে মিডিল টার্ম ডিস্ট্রিবিউটেড বলেছে। ঠিক আছে, তো দেখো প্রিমিসেস 1 প্রেডিকেটের জায়গায় রয়েছে এবং এ প্রপোজিশন হওয়ায় এ প্রপোজিশনে তো সাবজেক্ট ডিস্ট্রিবিউট হয়, এটা হয়ে গেল ভুল, সাবজেক্ট ডিস্ট্রিবিউট। ঠিক আছে, তো বোথ প্রিমিসেসে ডিস্ট্রিবিউট কি হচ্ছে মিডিল টার্ম? না, হচ্ছে না। প্রিমিসেস 1 এ তো হচ্ছে না, মিডিল টার্ম আনডিস্ট্রিবিউট রয়েছে, এখানে প্রেডিকেটের জায়গায় রয়েছে বলে। ওকে, এটা হচ্ছে না সেই জন্য। থার্ড অপশনে বলেছে দ্য আর্গুমেন্ট কমিটস ইলিসিট মাইনর ফ্যালাসি। ইলিসিট মাইনর ফ্যালাসি হয়েছে বলেছে এখানে। ইলিসিট মাইনর মানে কি? মাইনর টার্মের জন্য ঘটছে এবং প্রিমিসেস অ্যান্ড কনক্লুশন কি দেখতে হয় এখানে আমাদের? এখানে আমাদের চেক করতে যেটা হয় সেটা হচ্ছে আনডিস্ট্রিবিউটেড অ্যান্ড ডিস্ট্রিবিউটেড, এটা যাতে না হয়। এটা যদি হয় দুটো টার্মের জন্য হয়, মেজর অ্যান্ড মাইনর। ঠিক আছে, এবং এটাকে ইলিসিট দিয়ে বলতে হবে। ইলিসিট মানে কি? অবৈধ, এরকম হওয়া উচিত নয়। ঠিক আছে, এটা আমাদের সিলোজিজম রুল বলে না যে এই ধরনের স্ট্রাকচার তৈরি হবে। ঠিক আছে, তাহলে এটা ফ্যালাসি হয়ে যাবে তখন। তো এরকম কন্ডিশন হচ্ছে নাকি দেখো, মাইনর দিয়ে বলেছে, তাহলে মাইনর টার্মকে চেক করো। মাইনর টার্ম এখানে রয়েছে, এখানে রয়েছে ডিস্ট্রিবিউটেড। ঠিক আছে, তাহলে ডিস্ট্রিবিউট যদি এখানে হয়ে যায় তার মানে তো এই কন্ডিশনটা আসবে না। প্রিমিসেসে ডিস্ট্রিবিউট হয়ে গেলে কি আসবে? আসবে না এরকম কন্ডিশন, তার মানে এটা নেই। ক্লিয়ার?
আর এখানেও তো ডিস্ট্রিবিউট রয়েছে। ওকে, তাহলে এটা আসছে না। এই স্ট্রাকচারটা যাতে না আসে বোথ কেসে, মেজর বা মাইনরের কেসে, যার সঙ্গে এই ধরনের স্ট্রাকচার আসবে তাকে ইলিসিট বলতে হবে, ইলিসিট মেজর বা ইলিসিট মাইনর তখন। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। এখানে এখানে কিন্তু আমরা দেখছি না এরকম। ফোর্থ অপশনে বলেছে দ্য মিডল টার্ম অ্যাপিয়ার্স এজ এ প্রেডিকেট ইন দ্য মেজর প্রিমিসেস। তাহলে মিডল টার্ম প্রেডিকেটে রয়েছে মেজর প্রিমিসে, ডেফিনেটলি কারেক্ট। অপশন নাম্বার 4 কারেক্ট হলো। প্রেডিকেটের জায়গায় তো রয়েছে মেজর প্রিমিসেস মানে কি প্রিমিসেস 1। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে এখানে। হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট অ্যাবাউট ইনফারেন্স অ্যান্ড ইটস কাইন্ড। ওকে, ইনফারেন্স অ্যাকর্ডিংলি কোনটা কারেক্ট রয়েছে বা তার যে টাইপগুলো রয়েছে সেই রিলেটেড কারেক্ট কোন স্টেটমেন্টটি রয়েছে, চারটি স্টেটমেন্টের মধ্যে বলতে হবে। ঠিক আছে, স্টেটমেন্ট 1 এ কি বলেছে, ভ্যালিডিটি অ্যান্ড ইনভ্যালিডিটি ডাজ নট অ্যাপ্লাই টু ডিডাক্টিভ আর্গুমেন্ট। ডেফিনেটলি ডিডাক্টিভ আর্গুমেন্টেই ভ্যালিডিটি বা ইনভ্যালিডিটি শব্দটা এখানে আমরা দেখি, কারণ ডিডাক্টিভ আর্গুমেন্টে সিলোগিস্টিক রুল রয়েছে, যে সিলোগিস্টিক রুল ফলো করে যদি তৈরি হয় আর্গুমেন্ট তখন সেটা ভ্যালিড হয়, আদারওয়াইজ ইনভ্যালিড হয়, তাহলে এটা হবে না। ঠিক আছে, ইন্ডাকটিভ আর্গুমেন্টস আর উইক অর স্ট্রং, ডেফিনেটলি এটা কারেক্ট রয়েছে। ঠিক আছে, ইনফারেন্স দু রকমের হচ্ছে, একটা ডিডাকটিভ একটা ইন্ডাকটিভ। ডিডাকটিভে কি হয় না সেটা ভ্যালিড বা ইনভ্যালিড হয়, কারণ সেটা পার্টিকুলার রুলের উপরে বেস্ট করে তৈরি। বাট ইন্ডাকটিভ উইক বা স্ট্রং হতে পারে। এখানে যত বেশি অবজারভেশন বা নাম্বার অফ এভিডেন্স বাড়বে তত সেই কনক্লুশন কি হবে, স্ট্রং হবে, এবং যত ল্যাক অফ এভিডেন্স থাকবে তত সেটা উইক হবে। তাহলে অপশন নাম্বার 2 এখানে কারেক্ট অ্যান্সার। ডিডাক্টিভ আর্গুমেন্টের সঙ্গে ট্রু ফলস থাকে না, কারেক্ট ইনকারেক্ট এসব থাকে না, ভ্যালিড বা ইনভ্যালিড এটা হচ্ছে থাকে। ওকে, সিঙ্গেল প্রপোজিশন আর আইদার ভ্যালিড অর ইনভ্যালিড, সিঙ্গেল প্রপোজিশনের সঙ্গে ভ্যালিড ইনভ্যালিড শব্দ যুক্ত থাকে না, এখানে ট্রু অ্যান্ড ফলস এটা হচ্ছে যুক্ত থাকে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন দেখো, লজিক্যালি ইকুইভ্যালেন্ট কোনটি এখানে। দেখো লজিক্যালি ইকুইভ্যালেন্ট হবে এখানে সাম অ্যানিমেলস আর হার্বিভোরস। এটা তো কারেক্ট প্রপোজিশনের টাইপ, এবং এটা কি টাইপের প্রপোজিশন, এটা হচ্ছে আই টাইপের প্রপোজিশন। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের আই টাইপের প্রপোজিশন। আই টাইপের যদি প্রপোজিশন হয় তাহলে আমরা লজিক্যালি ইকুইভ্যালেন্ট যে বিষয়টা রয়েছে এক্ষেত্রে তিনটে হচ্ছে রুল জানি। ঠিক আছে, কনভার্সন, একবার শর্টে বলে দিচ্ছি, ওভারশন এন্ড হচ্ছে কন্ট্রাপোজিশন। কন্ট্রাপোজিশন তাহলে চারটে প্রপোজিশন রয়েছে, এ ই আই ও, এ ই আই ও, এ ই আই ও। ওকে, এই চারটে প্রপোজিশনের মধ্যে কোন প্রপোজিশনের সঙ্গে কনভার্সন হয়ে থাকে। কনভার্সনের ক্ষেত্রে এ প্রপোজিশন আই প্রপোজিশনে কনভার্সন হবে, ই প্রপোজিশনেই কনভার্সন হয়, আই প্রপোজিশনেই কনভার্সন হয়, ও প্রপোজিশনের কনভার্সন লজিক্যালি ইনভ্যালিড। ওকে, এটা মনে রাখতে হবে প্রথমত। একইরকম অবভার্সনের ক্ষেত্রে এ হচ্ছে ই এর সঙ্গে হবে, এবং ই প্রপোজিশন এর সঙ্গে অবভার্সন হবে, আই প্রপোজিশন ও প্রপোজিশনের সঙ্গে অবভার্সন হয়, ও প্রপোজিশন আই প্রপোজিশনের সঙ্গে অবভার্সন হবে। ওকে, আর কন্ট্রাপোজিটিভের ক্ষেত্রে এ প্রপোজিশনেই কন্ট্রাপোজিশন হয়। ওকে, নেক্সট হচ্ছে ই টাইপের প্রপোজিশন ও টাইপে হয়ে থাকে, আর এদিকে আই প্রপোজিশন লজিক্যালি ইনভ্যালিড, ও প্রপোজিশনেই
কন্ট্রাপোজিশন পসিবল। এটা হলো ফার্স্ট রুল। সেকেন্ড রুল কি করতে হবে তোমাকে, কি মনে রাখতে হবে, সাবজেক্ট এন্ড প্রেডিকেট টার্ম অরিজিনাল প্রপোজিশনে যা সাবজেক্ট এন্ড প্রেডিকেট থাকবে কনভার্সন হতে হলে বা লজিক্যালি ইকুইভ্যালেন্ট প্রপোজিশনে তৈরি হতে হলে অরিজিনাল প্রপোজিশনে যে সাবজেক্ট প্রেডিকেট সেগুলো জাস্ট চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, সাবজেক্ট এন্ড প্রেডিকেট জাস্ট চেঞ্জ হয়ে যায়, এটা মনে রাখবে। অবভার্সনের ক্ষেত্রে সেকেন্ড রুল হচ্ছে সাবজেক্ট অ্যাজ ইট ইজ সেম থাকে বাট প্রেডিকেট টার্মের কমপ্লিমেন্টারি টার্ম ইউজ হয়, মানে কি নন পি বলতে হবে, কমপ্লিমেন্টারি টার্ম অপোজিট। কন্ট্রাপোজিশনের ক্ষেত্রে অরিজিনাল প্রপোজিশনে যে সাবজেক্ট এন্ড প্রেডিকেট হয় সেগুলো দুটোই ইন্টারচেঞ্জ হয় উইথ ইটস কমপ্লিমেন্টারি টার্ম। ওকে, কমপ্লিমেন্টারি টার্ম মানে কি অপোজিট। এইভাবে আগে নন শব্দটা দেখতে হবে। তাহলে দেখো এখানে কি পয়েন্ট কি হচ্ছে, কনভার্সনে সাবজেক্ট এন্ড প্রেডিকেট জাস্ট চেঞ্জ থাকে, ওভার্সনে সাবজেক্ট ফিক্স থাকছে, প্রেডিকেট তার আগে নন শব্দটা দেখতে পাবে। ক্লিয়ার? আর কন্ট্রাপোজিটিভ তখনই বুঝতে পারবে হচ্ছে দুবারই সাবজেক্ট এন্ড প্রেডিকেট দুটো নন শব্দ দেখতে পাবে। ঠিক আছে, তাহলে দেখো এই প্রশ্নটি কিভাবে সলভ করবে। এটা অরিজিনাল প্রপোজিশন ভেবে নাও। ঠিক আছে, অরিজিনাল প্রপোজিশন হচ্ছে ধরে নাও এতে দেওয়া রয়েছে এটা অরিজিনাল। ঠিক আছে, তাহলে এই অরিজিনাল প্রপোজিশন আই টাইপের রয়েছে, তাহলে আই টাইপের আমরা কনভার্সন করলে আই টাইপই পাবো এবং সাবজেক্ট এন্ড প্রেডিকেট চেঞ্জ থাকবে। সাবজেক্ট রয়েছে অ্যানিমেল আর হার্বিভোরস হচ্ছে প্রেডিকেট, চেঞ্জ রয়েছে না, এরকম কোথাও চেঞ্জ আমরা দেখছি না। দেখো সাবজেক্ট এন্ড প্রেডিকেট চেঞ্জ রয়েছে, কোথাও নেই, তার মানে কনভার্সন হচ্ছে না। তাহলে কি হয়েছে দেখতে হবে। অবভার্সন, দেখো অবভার্সন তখনই বলবে যদি প্রেডিকেটের জায়গায় নন লাগানো থাকে অনলি, সাবজেক্ট ফিক্স প্লাস হচ্ছে প্রেডিকেটের জায়গায় নন লাগানো রয়েছে। বাট আই প্রপোজিশনের অবভার্সন ও প্রপোজিশন হয়, আই প্রপোজিশনের ও প্রপোজিশন হয়। তাহলে এটা সাম যদি থাকে তাহলে এটা সাম নট থাকতে হবে, তবে ও প্রপোজিশন হবে। বাট এখানে কিন্তু নটটা নেই। ঠিক আছে, ডি তে রয়েছে, দেখো সাম অ্যানিমেলস আর নট নন হার্বিভোরস, ডি হচ্ছে কারেক্ট। এর সঙ্গে ইকুইভ্যালেন্ট হচ্ছে ডি। ওকে, এর সঙ্গে ইকুইভ্যালেন্ট হচ্ছে ডি। বাকি যদি তুমি দেখো কন্ট্রাপোজিশন হয়েছে নাকি, তাহলে এটা হয়েছে অবভার্সন। ঠিক আছে, অবভার্সন করা হয়েছে এটা। ওকে, আর সি কেন হলো না দেখতে পেয়েছো, কারণ আই প্রপোজিশনের ও প্রপোজিশনে অবভার্সন হয়, সেই জন্য এটা হচ্ছে না। আর এটা আই রয়েছে। ঠিক আছে, সাম আর মানে কি জাস্ট আই, সাম নট যদি থাকে তখন সেটা হচ্ছে ও। ওকে, এবং কন্ট্রাপোজিশনের ক্ষেত্রে দুটো নন থাকবে, বাট এখানে সাবজেক্ট এন্ড প্রেডিকেটে দুটো নন কোথাও নেই। ঠিক আছে, সেই জন্য এটা হচ্ছে। তাহলে এ এন্ড ডি কারেক্ট হবে, অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার। এইভাবে লজিক্যালি ইকুইভ্যালেন্টের প্রশ্নগুলো সলভ করতে হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার দেখো 18। কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ডেফিনেশন ইজ devised to eliminate ambiguity or vagueness by delineating the concept of more sharply। ঠিক আছে, তাহলে ভুল ভ্রান্তি এগুলোকে যখন আমরা এলিমিনেট করার চেষ্টা করি এবং কনসেপ্টকে আরো শার্পলি ডেলিনিয়েট করার চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি, তখন তাকে আমরা কি বলবো, ডেফিনেশন। ডেফিনেটলি প্রিসাইজ ডেফিনেশন হয়। ঠিক আছে, যত অ্যাম্বিগুইটি যত বেশি এক্সপ্লেন করবে তত সেটা ভুল থাকার সম্ভাবনা থাকবে, যত সংক্ষেপে বলবে এবং টু দ্য পয়েন্টে বলবে তত সেটা শার্পলি এস্টাবলিশ করতে পারবে। এটাকে বলে প্রিসাইজিং ডেফিনেশন। ঠিক আছে, অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার হবে। স্টিপুলেটিভ, থিওরিটিক্যাল এগুলো আমরা পড়লাম অলরেডি, বাকি এখানে এক্সপ্লেনেশনে রয়েছে, পড়তে চাইলে পড়ে নাও, বাকি স্ক্রিনশট নিতে পারো। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখো। কোয়েশ্চেন নাম্বার 19 বলেছে, হুইচ অ্যামং দ্য ফলোইং আর কারেক্ট ইন দ্য কনটেক্সট অফ ডিস্ট্রিবিউশন অফ টার্মস।
স্কোয়ার অফ প্রপোজিশন বা ক্যাটাগরিক্যাল প্রপোজিশনের যে চারটে প্রপোজিশন রয়েছে সেই চারটে প্রপোজিশনের টার্ম ডিস্ট্রিবিউশন যদি তুমি জানো তাহলে অনেকগুলো কিন্তু প্রশ্ন করতে পারো, সেটা মোর এন্ড ফিগারে কাজে লাগছে, ঠিক আছে, পার্টিকুলার ক্যাটাগরিক্যাল প্রপোজিশনে কাজে লাগবে, ওকে, স্কোয়ার অফ প্রপোজিশনে কোনো সময় কাজে লাগবে, আর্গুমেন্টের ক্ষেত্রে কাজে লাগবে, তো ভেরি ইম্পর্টেন্ট। তো সেই জন্য এই প্রশ্নটিতে আমরা আবারও একবার প্র্যাকটিস করে নেব ডিস্ট্রিবিউশন টার্মগুলো, ঠিক আছে, প্রপোজিশন, ডিস্ট্রিবিউশন টার্ম, আনডিস্ট্রিবিউশন টার্ম, ঠিক আছে। এ প্রপোজিশন যেখানে আমরা অল দেখে বুঝতে পারি যে এটা এ প্রপোজিশন, সাবজেক্ট হয় ডিস্ট্রিবিউশন বা ডিস্ট্রিবিউটেড হয় সাবজেক্ট, আনডিস্ট্রিবিউটেড থাকে প্রেডিকেট, ঠিক আছে, প্রেডিকেট টার্ম আনডিস্ট্রিবিউটেড এ প্রপোজিশনে। ই প্রপোজিশন নো থাকবে, প্রথমেই নো থাকবে, ঠিক আছে, বোথ ডিস্ট্রিবিউটেড, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট দুটোই ডিস্ট্রিবিউটেড, আনডিস্ট্রিবিউটেড কিছু নেই। আই প্রপোজিশনে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, ঠিক আছে, বোথ আনডিস্ট্রিবিউটেড, ডিস্ট্রিবিউটেড বলে কিছু নেই। ও প্রপোজিশনে, ঠিক আছে, এটা সাম থাকবে পজিটিভ সেন্স, আর এখানে সাম নট থাকবে, সাম থাকবে কিন্তু নেগেটিভ সেন্স, সেই জন্য নট লিখলাম, ঠিক আছে। তাহলে ও প্রপোজিশন এইভাবে চেনা যায়। আর ও প্রপোজিশনে প্রেডিকেট হচ্ছে ডিস্ট্রিবিউটেড, সাবজেক্ট আনডিস্ট্রিবিউটেড, বাস এটা মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি বলেছে, এ প্রপোজিশনে কি বলেছে না ডিস্ট্রিবিউটস ইটস প্রেডিকেট, না এ প্রপোজিশনে প্রেডিকেট নয় সাবজেক্ট ডিস্ট্রিবিউট হয়, এটা হবে না। ই প্রপোজিশন ডিস্ট্রিবিউটস ইটস সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট টার্মস, ডেফিনেটলি সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট দুটো টার্মে ডিস্ট্রিবিউট থাকে। আই প্রপোজিশন ডিস্ট্রিবিউটস অনলি দ্য সাবজেক্ট, না সাবজেক্ট নয় প্রেডিকেট ডিস্ট্রিবিউট, সরি আই প্রপোজিশনে তো বোথ আনডিস্ট্রিবিউট থাকে, বোথ টার্ম আনডিস্ট্রিবিউটেড, ঠিক আছে, সেই জন্য এটা আসছে না। ও প্রপোজিশন ডিস্ট্রিবিউটস অনলি প্রেডিকেট, ডেফিনেটলি ও প্রপোজিশনে প্রেডিকেট টার্ম ডিস্ট্রিবিউটেড, দেখো, ঠিক আছে। এ প্রপোজিশন ডিস্ট্রিবিউটস বোথ টার্ম, একদমই নয়, অনলি সাবজেক্ট ডিস্ট্রিবিউট করে, ঠিক আছে। কারেক্ট হচ্ছে কি বি এন্ড ডি, অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার, ওকে, অপশন নাম্বার 1 হচ্ছে কারেক্ট। নেক্সট দেখো কোয়েশ্চেন 20, কারেক্ট ক্লেমস কোনগুলো হবে, 5টি স্টেটমেন্ট গিভেন আছে, ওকে, এইভাবে কারেক্ট কোড সিলেক্ট করতে হবে। দেখো এখানে এতে বলেছে an inference is said to be immediate when more than one premises is relied upon for the conclusion। তো এখানে বলেছে যে ইমিডিয়েট যে ইনফারেন্স, এখানে কি থাকে না মোর দেন ওয়ান প্রিমিসেস থাকে, যার উপর বেস্ট করে কনক্লুশন ড্র করা হয়। তো দেখো আর্গুমেন্ট অ্যাকচুয়ালি দুটো টাইপ হয়, একটা হচ্ছে ডিডাকটিভ অ্যান্ড ইন্ডাকটিভ, ওকে। এখন ডিডাকটিভ আর্গুমেন্ট দু রকম রয়েছে, মেডিয়েটেড অ্যান্ড ইমিডিয়েট, ঠিক আছে, ইমিডিয়েট। তাহলে এখানে মেডিয়েটেড আর্গুমেন্টের ক্ষেত্রে যেটাকে সিলগিজমও বলা হয়, এখানে দুটো প্রিমিসেস থাকে এবং একটি হচ্ছে কনক্লুশন থাকে, এই দুটো প্রিমিসেসের উপর বেস্ট করে কনক্লুশন ড্র করা হয়। আর ইমিডিয়েটে হচ্ছে একটি প্রিমিসেস থাকে এবং তার উপরে বেস্ট করে কনক্লুশন ড্র করা হয়, ওকে। সেই জন্য যেহেতু এখানে মোর দেন ওয়ান বলেছে ইমিডিয়েটে, তাহলে সেই জন্য এটা ভুল হয়ে গেল, অনলি ওয়ান প্রিমিসেস থাকে যার উপর বেস্ট করে ইমিডিয়েট আর্গুমেন্টে ড্র করা হয় কনক্লুশন। এবং ইমিডিয়েট আর্গুমেন্টেরই ভাগ হচ্ছে কনভার্সন, ওভারশন, কন্ট্রাপোজিশন, ঠিক আছে, কন্ট্রাপোজিশন, ওকে, যেগুলো লজিক্যাল ইকুইভ্যালেন্ট বলে আমরা ইউজ করি। এ হবে না, ঠিক আছে, এ রয়েছে দুটো অপশনে, দুটো অপশন অ্যান্সার হবে না। বিতে বলেছে টু প্রপোজিশন আর কন্ট্রাডিক্টরিজ ইফ ওয়ান ইজ দ্য ডিনায়াল অফ আদার, ডেফিনেটলি কন্ট্রাডিক্টরি যে প্রপোজিশন, ঠিক আছে, কন্ট্রাডিক্টরি প্রপোজিশন কোনগুলো, তাহলে এ হচ্ছে না, দেখেছো
দেখো কন্ট্রাডিক্টরি প্রপোজিশন কোনগুলো? আচ্ছা প্রত্যেকটাই বলে দিচ্ছি একবার। কন্ট্রারি, সাব কন্ট্রারি, সাব কন্ট্রারি, সাব অল্টার্ন, দেন হচ্ছে কন্ট্রাডিক্টরি। চারটে রিলেশন থাকে। এখানে এই চারটে রিলেশনকে ভালো করে দেখো। এ অ্যান্ড ই এর মধ্যে থাকে কন্ট্রারি রিলেশন, ঠিক আছে। স্কোয়ার অফ অপোজিশন যদি দেখো কিভাবে ড্র করতে হয়, এটা এভাবে স্কোয়ার একটা বানাতে হবে, এদিকে ইউনিভার্সাল প্রপোজিশন গুলো আর নিচে পার্টিকুলার প্রপোজিশন, ওকে। এবং এদিকে যদি বলো পজিটিভ, লেফট সাইডে পজিটিভ, রাইট সাইডে নেগেটিভ প্রপোজিশন গুলোকে রাখে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কন্ট্রারি, ঠিক আছে। এটা হচ্ছে সাব কন্ট্রারি, এটা হচ্ছে সাব অল্টার্ন, এটাও সাব অল্টার্ন, আর ক্রস বরাবর কন্ট্রাডিক্টরি, ঠিক আছে, কন্ট্রাডিক্টরি। ক্লিয়ার? তো এ এবং ই এর মধ্যে থাকছে হচ্ছে কন্ট্রারি, এবং এই কন্ট্রারি যে প্রপোজিশন এগুলো অলওয়েজ একসঙ্গে ফলস হতে পারে, বাট একসঙ্গে কখনোই ট্রু হবে না। মনে রাখবে এটা একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক, ওকে। তাহলে কি হবে, একটা যদি ট্রু হয় তাহলে যেহেতু একসঙ্গে ট্রু হয় না তাহলে অন্য একটা মাস্ট বি ফলস হবে। একটা যদি ফলস হয় তাহলে সেটা ফলসও হতে পারে, কারণ সেটা একসঙ্গে ফলস হয়, অথবা ট্রু হতে পারে। ক্লিয়ার? সাব কন্ট্রারিতে কি হয়, আই এবং ও এর মধ্যে থাকে রিলেশন, ওকে। এখানে একসঙ্গে দুটো প্রপোজিশন ট্রু হবে, বাট একসঙ্গে কখনোই ফলস হবে না, কন্ট্রারির অপোজিট। তাহলে কি হবে, যদি একটা ট্রু হয় তাহলে একসঙ্গে যেহেতু ট্রু হয় সেজন্য ট্রু হতে পারে, আবার একটা ট্রু হলে অন্যটা ফলসও হতে পারে, ঠিক আছে। কিন্তু একটা যদি ফলস হয় তাহলে অন্যটা ফলস হতে পারবে না, মাস্ট বি ট্রু হবে, ওকে। নেক্সট দেখো সাবঅল্টার্নের ক্ষেত্রে কি হয়। সাবঅল্টার্ন রিলেশন থাকে এ এবং আই প্রপোজিশনের মধ্যে, অথবা ই এবং ও প্রপোজিশনের মধ্যে। তো এই ক্ষেত্রে কি রিলেশন হয়, একসঙ্গে ট্রু হতে পারে আবার একসঙ্গে ফলসও হতে পারে, ওকে। এরকম রিলেশন থাকে এখানে। কন্ট্রাডিক্টরিতে না একসঙ্গে ট্রু হয় না একসঙ্গে ফলস হয়। তাহলে একটা যদি ট্রু হয় তাহলে অন্য একটা মাস্ট ডিনাই করবে আদারকে, ঠিক আছে। ইফ ওয়ান ইজ ডিনায়াল, ইফ ওয়ান ইজ দ্য ডিনায়াল অফ দ্য আদার, এই রিলেশনটা থাকছে, একটা সবসময় অন্যটাকে ডিনাই করবে। এখানে ডিনায়াল রিলেশনটা আমরা ভালো করে দেখতে পাবো। তাহলে কন্ট্রাডিক্টরিতে দেখা যায় বি কারেক্ট হবে। সাবঅল্টার্নস এখানে কি বলেছে, ইফ দে ক্যান নট বি বোথ ট্রু, ইফ দে ক্যান নট বোথ বি ট্রু, দুটাই একসঙ্গে ট্রু হয় না বলেছে। বাট সাব কন্ট্রারিতে দেখো, সাব কন্ট্রারিতে দুটো একসঙ্গে ট্রু হচ্ছে, দুটো একসঙ্গে ফলস হচ্ছে না, ঠিক আছে। এটা উল্টোটা বলেছে, বলে এটা হচ্ছে না। নেগেটিভ প্রপোজিশনস ডিস্ট্রিবিউটস দেয়ার প্রেডিকেট টার্ম। নেগেটিভ কোনগুলো, ই অ্যান্ড ও। প্রেডিকেট টার্ম ডিস্ট্রিবিউট করে, সাবজেক্ট এন্ড প্রেডিকেট দুটোই ডিস্ট্রিবিউট হয়, আর ও প্রপোজিশনে প্রেডিকেট ডিস্ট্রিবিউট হয়, ডেফিনেটলি প্রেডিকেট টার্ম ডিস্ট্রিবিউট। নেগেটিভ প্রপোজিশনে প্রেডিকেট টার্ম ডিস্ট্রিবিউট, ওকে। কারণ ও প্রপোজিশনেও তো প্রেডিকেট ডিস্ট্রিবিউট হয় এবং ই প্রপোজিশনে বোথ ডিস্ট্রিবিউট হয়, তাহলে আমরা এটা বলতেই পারি নেগেটিভ প্রপোজিশনে কি না প্রেডিকেট টার্ম ডিস্ট্রিবিউট হয়। ইতে কি বলেছে, কোয়ালিটি অফ এনি ক্যাটাগরিক্যাল প্রপোজিশন ডিটারমাইন্স whether its subject term distributed। কোয়ালিটি কি করে জানা যায় ক্যাটাগরিক্যাল প্রপোজিশনের, বলেছে জাস্ট কি না সাবজেক্ট ডিস্ট্রিবিউট, এটা দেখে বলা যায়। ডেফিনেটলি এটা দেখে বলা যায় না, কপুলাকে দেখে বলা যায়, ঠিক আছে। চারটে পার্ট রয়েছে,
কোয়ান্টিফায়ার, সাবজেক্ট, পপুলার, দেন হচ্ছে প্রেডিকেট। তো পপুলার ওপর বেস্ট করে এটা আমরা বলতে পারি। ওকে, এটা আসবে না। বি এন্ড ডি হবে কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার 3। ওকে, আশা করছি যা যা কোয়েশ্চেন্স আমরা ডিসকাস করলাম সবগুলো বোঝা গেছে। ওকে, এই ধরনের প্রশ্নগুলোর উপর বেস্ট করে ভালো করে প্রিপারেশন নাও, আগামী এক্সামে কিন্তু এই ধরনের প্রশ্ন দেখতে পাবে। ওকে।